সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক দুটি শিক্ষা ক্লাস নাম্বার 50। বিষয় চিকিৎসায় জ্যোতিষ ও প্রতিকার পদ্ধতি। তো চিকিৎসায় জ্যোতিষ ও প্রতিকার পদ্ধতির ক্ষেত্রে কিছু বিষয় একটু আমাদের আলোচনা করার দরকার। সেটি হচ্ছে যে এটা মেডিকেল অ্যাস্ট্রোলজির একটি পার্ট। এটা আমরা জানি সুমন যে দা, আপনি মেডিকেল সাউন্ডটা অফ করে রাখুন, মিউট করে রাখুন। মিউট করে রাখুন। আর যদি এই নবগ্রহ স্তোত্রের ক্ষেত্রে আমি একদিন বলেছিলাম যে প্রথম যখন 9টি গ্রহের স্তোত্র পাঠ করব, তখন প্রতি মন্ত্রে ওং শব্দটি ব্যবহৃত হবে না। যেমন আমরা আহ ওং নমঃ শিবায় বলি, কিন্তু শিবের যে মন্ত্র সেটি হচ্ছে পঞ্চাক্ষর মন্ত্র। তো পঞ্চাক্ষর হয়ে যায় নমঃ শিবায়। ওং বলবে শুধুমাত্র পূজা পার্বণের সময়, জপের সময় কিন্তু এটি হয় না। তো 9টি গ্রহের মন্ত্র যখন একসঙ্গে পাঠ করা হয়, তখন প্রতিটি মন্ত্রের আগে ওং ব্যবহৃত হয় না, শুধু একবারই ওং ব্যবহৃত হয়। এটি আপনারা একটু কারেকশন করে নেবেন। তো আজকের ক্লাসটা আপনাদের জীবনের অবশ্যই মূল্যবান 5টি ক্লাসের একটি, এটি ধরে রাখতে হবে। যদিও চিকিৎসায় জ্যোতিষ একটি বৃহৎ পার্ট, তো আমরা বৃহৎ পার্টকে সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে সাধারণত আমরা জানি যে রোগ সৃষ্টিকারী গ্রহ আমরা কথায় বলি যে রবি, রোগ মুক্তিকারী গ্রহ মঙ্গল, এমনকি কখনো কখনো চন্দ্রকে বলি। তো এই যেটি বলি এটি হচ্ছে সাধারণ একটি ধারণা যে পক্ষ হিসাব করি রবির সঙ্গে চন্দ্র, যে পক্ষের উপর, যে এই পক্ষের এত আহ, অমুক নক্ষত্রে রোগ আরম্ভ হয়েছে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যখন অতিক্রম করবে তখন ওই রোগটি চলে যাবে। এটি সাধারণ আহ, শিক্ষা। যেমন অশ্বিনী নক্ষত্রে যদি রোগ শুরু হয়, তাহলে অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু ওই পরবর্তী মঘা নক্ষত্র যখন অতিক্রম করবে তখন দেখা যাচ্ছে তার রোগ চলে যাবে। আবার দেখা যাচ্ছে চন্দ্র যদি রবির আগে থাকে, তাহলে রবি রোগ সৃষ্টি করবে। চন্দ্র যখন রবিকে অ্যাভয়েড করে যাবে তখনও রোগ মুক্তি করবে। এইরকম বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম মতামত রয়েছে। তথাপিও আমাদের জানতে হবে যে কোন গ্রহ কোন রোগ দেয়, এটি আগে আমাদের জানতে হবে। যে শুধু বললে যে রবিকে চন্দ্র অতিক্রম করলো আর রোগ সেরে গেল, এটি কিন্তু আসলে আমার মনোপুত নয়। বোর্ডটা মনে হয় একটু লাইট করছে। উম, তো যেমন আমাদের জানতে হবে যে সর্বপ্রথম যদি জানি যে শনি, ধরেন শনি নিয়ে বেশি কথাবার্তা হয়, শনির রোগগুলো কি, এটি আমাদের জানতে হবে। তো রোগগুলোর ক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে একটু নোট করে নিতে পারেন অথবা অনুধাবন করে নিতে পারেন যে জগতের বুকে যত দীর্ঘস্থায়ী রোগ রয়েছে সেগুলো কিন্তু শনি দেয়। দীর্ঘস্থায়ী ক্রনিক রোগ, যেমন চর্মরোগ, অ্যালার্জি, শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস, বাত রোগ, তারপরে পক্ষাঘাতিক বাত, স্নায়বিক দুর্বলতা, যত দুঃখ কষ্ট, জরাজীর্ণতা, হাড় ক্ষয়, হাড়ের ভিতর মজ্জার পীড়া, এগুলো সব শনি দেয়। তো এই রোগগুলো আপনারা ওই রত্নপাথরের যে গ্রন্থগুলো রয়েছে, এর যে কোনো একটি গ্রন্থ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন যে কোন গ্রহের কোন রোগ থাকে। তথাপিও আমি একটু শর্ট শর্ট আকারে বলে যাই ক্লাসটা বোঝার জন্য। যেমন মঙ্গল, মঙ্গল হচ্ছে রক্ত সঞ্চালন বা রক্তের রোগ। তাহলে রক্তের রোগ বলতে কি? যেমন রক্তের রোগ যদি হয় তাহলে রক্তের দূষিততা জনিত যাবতীয় রোগ হতে পারে। সেই সঙ্গে তাই বলে ব্লাড ক্যান্সার কিন্তু রক্ত নয়। রক্ত আছে ব্লাড ক্যান্সার, কিন্তু ওর সঙ্গে অন্য গ্রহ যুক্ত থাকে, এটি পরবর্তীতে বলবো। সেই সঙ্গে যেমন জ্বর রোগ চন্দ্রও দেয় মঙ্গলও দেয়। সাধারণত মানুষের যে জ্বর হয়, আমরা বহু রকম জ্বর হয়, এটি কিন্তু চন্দ্র মঙ্গলের কানেকশনেই হয়। তাছাড়া জগতের বুকে যত দুর্ঘটনাগুলো রাহু ঘটায়, সেই সঙ্গে মঙ্গলও ঘটায়। এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কোন দুর্ঘটনা মঙ্গল ঘটায় আর কোন দুর্ঘটনা রাহু ঘটায়, এটি কিন্তু বুঝতে হবে। আবার দুর্ঘটনা কেতু ঘটায়। কেতু হচ্ছে উচ্চস্থান থেকে পতন, যেমন বাসের ছাদের থেকে পড়ে গেলেন, গাছের থেকে পড়ে গেলেন। গত 2 দিন আগে চড়ক পূজার দিনে মোংলা বাণী সান্তা ইউনিয়নে চড়ক গাছের থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছে। তাহলে এই যে উচ্চস্থান থেকে পতন, এটি কিন্তু কেতু ঘটায়। এমনকি সে ধর্মীয় যাগযজ্ঞের সময় মারা গেছে, মানে তাহলে ওখানে বৃহস্পতির সঙ্গে কোনো কানেকশন তৈরি হয়েছে। না হলে কেন
ধর্মীয় অনুষ্ঠানে সে চড়ক গাছের থেকে মারা গেল। এটি কিন্তু বুঝতে হবে। তাছাড়া বিশেষ করে যাবতীয় অস্ত্রাঘাত, ধরেন আপনার কাটাকাটি করতে গিয়ে বা অস্ত্র দিয়ে কাজ করতে গিয়ে যত আঘাত খায় এগুলো মঙ্গল দেয়। যত রকম অপারেশন সেগুলো মঙ্গল দেবে। যাবতীয় আকস্মিক রোগগুলো মঙ্গল দেয়। এমনকি বিশেষ করে মঙ্গল অশ্ব, ফিস্টুলা, ভগন্দর, টিউমার, ফোড়া, কার্বাঙ্কল। কার্বাঙ্কল কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে নিয়ে যেতে হবে। কার্বাঙ্কল হচ্ছে মেরুদণ্ডে যে টিউমারটি হয় বা মেরুদণ্ডে যে ফোড়া হয়, সেটিকে বলে কার্বাঙ্কল। যেমন কোমরে বাগি হয়। বাগি মানে কোমরে এক ধরনের ফোড়া হয়, তার নাম বাগি বলে আঞ্চলিক ভাষায়। তো এটা বিশেষ করে কোমরে যে রোগটি হয় সেটি কিন্তু আমাদের বুঝতে হবে ওটি রাহু এবং বুধের সংমিশ্রণ আর মঙ্গলের সংমিশ্রণে হয়। তো রাহু বুধ মঙ্গলের কিভাবে সংমিশ্রণে কোমরে এই আঘাতটি হয় বা কোমরে এই বড় একটি ফোড়া যেটাকে বাকি বলে এটি হয়। তাছাড়া আমরা যেমন রাহুকে যদি বলি, তাহলে রাহুর ক্ষেত্রে কিন্তু রোগ হচ্ছে যাবতীয় অজানা রোগ। যদিও গুপ্ত রোগ কেতু, অজানা রোগ হচ্ছে রাহু। রোগের নাম জানে না এমন রোগ হচ্ছে রাহু দেয়। অজানা যত জটিল রোগ রয়েছে সেগুলো কিন্তু রাহু দেয়। এমনকি বিষক্রিয়া, যারা বিষ খেয়ে মারা যায় বা শরীরে পয়জনিং হয়, বিষক্রিয়া হয়, এগুলো কিন্তু আপনার এই রাহুই দেয়। তাছাড়া ক্যান্সার, ওই যে বললাম ক্যান্সার, কোন ক্যান্সার? ক্যান্সার আগে বুঝতে হবে ক্যান্সারটি কিন্তু রাহু দেয়। ব্লাড ক্যান্সার রাহুর সাথে মঙ্গল যুক্ত হলে বা মঙ্গল দিষ্ট হলে, যদি ষষ্ঠ ভাব হচ্ছে আপনার রোগ, অষ্টম ভাব হচ্ছে রোগের দীর্ঘ মানে দীর্ঘস্থায়িত্ব বা রোগের স্থায়িত্ব, আর দ্বাদশ ভাব হচ্ছে আপনি হাসপাতালে যাবেন নাকি বাড়ি বসে চিকিৎসা নিয়ে আরোগ্য লাভ করবেন। এই তিনটি ভাব কিন্তু তিন স্তর, এটি মাথায় রাখতে হবে। যে আমরা খালি ষষ্ঠ ভাব থেকে ব্যাধি পীড়া বিচার করব, সেটি হলে কিন্তু ওই আমাদের এই প্রাথমিক ব্যাচের থেকেও আরো কোনো প্রাথমিক ব্যাচ যদি থাকে, সেই ব্যাচে মানে একেবারে শিশু লেভেলে বা জিরো লেভেলের যে শিক্ষা, সেটি হচ্ছে ষষ্ঠ ভাব থেকে রোগ বিচার করা হয়। কিন্তু আমরা জিরো লেভেলে থাকতে চাই না। আমরা যেহেতু প্রথম থেকেই আপনাদের এই ব্যাচ নিয়ে আমরা একটু দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছি, সেহেতু ভেঙে দিতে চাচ্ছি আজকেই। তো সেক্ষেত্রে 6 নাম্বার ঘর থেকে রোগ বিচার করবেন, রোগের স্থায়িত্ব 8 নাম্বার ঘর থেকে। আর চিকিৎসাটা কোথায় হবে, বিশেষ করে বৈদ্যের বাড়ি হবে না কবিরাজের বাড়ি হবে না আপনার বাড়ি ডাক্তার এসে চিকিৎসা করবে না আপনি হাসপাতালে থাকবেন, সেই হাসপাতালে বিশেষ করে তার ব্যয়, যাবতীয় রোগের ব্যয়, এটি 12 নাম্বার ঘর থেকে বিচার করতে হবে। তো আমরা ছিলাম রাহুতে। তো রাহুতে মানসিক যাবতীয় রোগগুলো, যদিও মানসিক রোগ চন্দ্র দেয়, চন্দ্র মনের কারক, কিন্তু মানসিক বিভ্রান্তিতে পড়ে যে সকল রোগে, সেই সকল রোগ কিন্তু রাহু দেয়। এটি মাথায় রাখতে হবে যে মানসিক রোগ চন্দ্র দেয়, কিন্তু মানসিক বিভ্রান্তিটা কিন্তু বিশেষ করে রাহু দেয়। এমনকি কেতুও কিন্তু মানসিক রোগ দেয়, বিশেষ করে ভয়। ওই যে ঘরের ভিতর কে যেন পা দিয়ে হাঁটছে, ঘরের উপর থেকে কি যেন উড়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে এটা মানসিক রোগ। আমি হাঁটতে লাগলে মনে হচ্ছে সামনে কাউকে দেখছি। যেমন আমার জীবনে ভূত দেখা, আমার ভূত দেখা যদি একটু বলি, তো জীবনে ভূত দেখেছি। তো কিভাবে ভূত দেখেছি? ধরেন ওই পানের বরাজে সকালবেলায় উঠেই পানের বরাজে যেতে হয়। পানের বরাজ যাদের আছে তারাই বুঝবেন যে প্রতিদিন একবার পানের বরাজে না গেলে কোনো কোনো মেয়ে পানের বরাজ চলবে না। তো ওই পানের বরাজের ভিতর গেছি, তো যে দেখি কি, আমার যে দাদু মায়ের বাবা, উনি হচ্ছে পান তুলতেছে। তা আমি ডাক দিছি, ভাই বলে ডাকতাম ওনাকে। তা বলতাম, ভাই, ও ভাই, এই ভাই ডাকতেছি, ভাই নেই। ভাই কি হলো? পরের গলিতে 2-3 গলি পার হয়ে গেলাম, যে ডাক দিচ্ছে, আবার দেখি কি, ভাই ওই জায়গায় একটি ঝাল গাছের ওই পানের বরজের মুখে মুখে ঝাল গাছ লাগানো থাকে। তো খুব ভালো ঝাল হয়, ঝাল তুলতেছে। আবার ডাক দিলাম, উনি নেই। তখন আমার ভিতরে একটু কেমন লাগে। তা আমি একা একা পান তুলতে আসছি, তো এখন ভাই নেই। তো পরবর্তীতে আরেকটা বরজে গেলাম, সেখানে গিয়ে দেখি উনি সুপারি কুড়াচ্ছে। তো সেখান থেকে আসলাম। সেখান থেকে বাড়ি আসার পরে ওই যেন মনে হলো আমি ভূত দেখেছি। তো আসলে ভূত দেখেছি না মনে দেখেছি, এটি কিন্তু আমি জানি না। তো এই যে মানসিক বিভ্রান্তিতে ফেলে বা মানসিক যে ভীতি, মানুষ অনেকে বলে যে আমি অমুককে দেখেছি তমুককে দেখেছি, এগুলো কিন্তু রাহু দেয়। কেতু হচ্ছে রহস্যময় রোগ। যে সকল রোগের রহস্যময়,
আমরা যদিও বলি রহস্যময় নারী বা রহস্যময়ী গ্রহ রাহু, রাহু কিন্তু কেতু হচ্ছে রহস্যময় রোগ দিয়ে থাকে। এমনকি কঠিন যত মানসিক রোগ, যে রোগগুলো কোনো ক্রমেই সারে না। গত বছর একবার যেমন আমি ভূত তাড়াতে এক ভূতির রোগী এসে শালার আমাকেই ভূতে ধরলো যে আমি মানুষের মুখের দিকে তাকাতে পারি না। আমি নিজেই এই মাত্র গত বছরের কথা, আহ ইন্দ্র জল আনতে রাস্তা পার হয়ে যাবে, শুধু গাড়ি এপার দাঁড়ানো ওই পার জল আনতে যাবে, আমি বলছি যে ও ও মনে হয় গাড়ির তলে পড়বে, ওকে জল আনতে পাঠালে কেন? জল খেতাম না। আবার সরজিৎকে বলতেছি যে তোমাকে ওই টোল ঘরে গাড়িতে টোল টোল দিচ্ছে, কিন্তু আমি বললাম ওখানে ডাকাতরা আটকাইছে, তুমি সেখান থেকে কিভাবে গাড়ি পার করে নিয়ে আসলে? আপনারা ফেসবুকে দেখবেন যে একটি কাঠের পুলের উপর দিয়ে আমি গাড়ি নিয়ে পার হয়েছিলাম, যে কত রিক্সের ভিতর দিয়ে গাড়িটা কোনো রকমে যায়। জীবনে মনে হয় ওই জায়গায় গাড়ি প্রথম উঠিয়েছি। তো সেখানে ওই দিনের কি ঘটনা, মানে মনের ভিতরে এরকম হয়েছিল। আমার চেম্বারেই একটি লোক আসলো, সে চেম্বারে তার হাত দেখতেছি গায়ে জল পড়ছে, অটোমেটিক জল পড়ছে টপ টপ করে চেম্বারের ভিতর, ঢাকা চেম্বার। তার ছবি তোলাও আছে। তো এমন ঘটনা ঘটেছে। এই সকল যে অদ্ভুত যে রোগগুলো, রহস্যময় রোগগুলো, সেগুলো কিন্তু কেতু দেয়, এটি মাথায় রাখতে হবে। গল্পটা দেওয়ার অর্থ হচ্ছে যে আপনাদের মনে গেঁথে রাখার জন্য। যাবতীয় অম্ল পিত্ত, অম্লটা কিন্তু চন্দ্র দেয়, পিত্তটা হচ্ছে রবি দেয়। অম্লকে লিখবেন মানে গ্যাস অম্ল, তো গ্যাস অম্ল দেয় চন্দ্র, আর পিত্ত রোগ দেয় রবি। তো যেমন পিত্তথলি, গলব্লাডার, এমনকি পিত্তরস, অম্লরস। অম্লরস কিন্তু তখন পেটে চলে যাবে চন্দ্র, আর পিত্ত রোগটা রবি দেবে, এটি মাথায় রাখতে হবে। রবি হচ্ছে চোখকে দেখবে। আবার অনেকে বলে যে নাক কান গলার রোগ এগুলো বা মস্তিষ্কের রোগ এগুলো রবি দেয়। আমি এখানে একটু আলাদা করে দিতে চাই যে আহ, কানের রোগ, নাকের রোগ, ঠান্ডাজনিত রোগ এগুলো চন্দ্র দেয়। যদিও মস্তিষ্কের রোগ রবি দেয়, সেটি কিন্তু আবারও রিপ্লাই করলাম। তথাপিও বিশেষ করে আহ, নাক এবং কান এই দুটি কিন্তু চন্দ্রের সাথে সম্পৃক্ততা থাকতে হয়, না হলে শুধু রবি একক দেয় না। তাছাড়া হৃদরোগ কিন্তু বৃহস্পতি দেয়, রবিও কিন্তু হৃদরোগ দেয়। তো হৃদরোগের কোনটা রবি দেয় আর কোনটা বৃহস্পতি দেয় এটি কিন্তু জানতে হবে। যেমন উচ্চ রক্তচাপটা রবি দেয়, আর নিম্ন রক্তচাপটা কিন্তু আবার বৃহস্পতি দেয়। আবার হার্টে ব্লক বা যাবতীয় হার্টের রোগ সেগুলো কিন্তু বৃহস্পতি দেয়। তাছাড়া যাবতীয় মানসিক রোগ চন্দ্রের, এটা জানেন, তরল ভারসাম্য, রক্তের ভারসাম্যতা, রক্তের যে হিমোগ্লোবিন, রক্তের আহ অনুচক্রিকা, এই যাবতীয় যা কিছু রয়েছে সেগুলো চন্দ্র দেয়। এমনকি চন্দ্র কিন্তু দ্রুত আরোগ্যশীল রোগগুলো দেয়, দ্রুত আরোগ্য করায়। বৃহস্পতি হচ্ছে শরীরে ইমিউনিটি শক্তি বাড়ায়। বৃহস্পতির রোগ হচ্ছে সাইনাস, যেমন মাথার পিছন পাশ, এটি কিন্তু চন্দ্র বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকতে হয়, না হলে কিন্তু হয় না। সাইনাসাইটিস, মাথার পিছন পাশে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, ঘাড়ে ব্যথা, এমনকি কোমর পর্যন্ত ব্যথা, মেরুদণ্ডে কার্বাঙ্কল, এগুলো বৃহস্পতির রোগ। সেই সঙ্গে বিশেষ করে হার্ট তো দেখেই বৃহস্পতি, আর হচ্ছে শরীরে ইমিউনিটি শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, এটি কিন্তু বৃদ্ধি করে বৃহস্পতি। বুধ যদি বলি তাহলে আমরা এক কথায় বলি বাত। কিন্তু এক কথায় বাত নয়, শিরা, 84 প্রকার বাতের কথা ধরেন হোমিওপ্যাথিকে লেখা আছে। তো এমনকি তন্ত্রশাস্ত্র, উম, আয়ুর্বেদ শাস্ত্রেও 84 প্রকার বাতের কথা লেখা রয়েছে। এই বাতগুলো বুধই দেয়, কিন্তু বুধের সাথে বাতের কিছু সম্পৃক্ততা আছে। যেমন দেখবেন ওই যে বেদেরা শিঙে দিয়ে বাত তোলে, ওটি কিন্তু কেটে কেটে ওই ব্লেড দিয়ে পুছায় পুছায় তারপর শিঙে দিয়ে টেনে রস বা বের করে। ওটি কিন্তু বুধের সাথে চন্দ্র মঙ্গলের যুক্ত থাকা লাগে, না হলে ওই বাতটি, জ্বালা যন্ত্রণাওয়ালা বাতটি কিন্তু যায় না। শিরার রোগটি কিন্তু মানসিক রোগের সাথে সম্পৃক্ত, সেটির সাথে কেতু যুক্ত থাকতে পারে, ওই যে মানসিক রোগ বলেছি রাহু যুক্ত থাকতে পারে, আবার চন্দ্রও যুক্ত যুক্ত থাকতে পারে। এককভাবে শিরার রোগ কিন্তু ইয়ে বললে হবে না, ভূত বললে হবে না। তাছাড়া বিশেষ করে ওই যে অটিজম, ব্রেন অটিজম, এই ব্রেন অটিজমটা কিন্তু নার্ভেরই রোগ, এটি কিন্তু বুধ দেয়। তো বুধের সঙ্গে যেহেতু আরোগ্য হয় না যে রোগ, সেই রোগ হচ্ছে এই অটিজম। তো সেই অটিজম রোগটা দিতে গেলে তখন কিন্তু
রাহু কেতুর সম্পৃক্ততা থাকা লাগে, শুধু এককভাবে বুধ এই ব্রেনওটিজম দেয় না। আবার শুক্রকে যদি আমরা ধরি, তাহলে শুক্র হচ্ছে শরীরকে পুনর্গঠন করে। আমরা জানি যে শুক্র দিয়েই হচ্ছে জগৎ সৃষ্টি, মানে আমরা সৃষ্টি হয়েছি শুক্র দিয়ে। তো শুক্রের মধ্যে কিন্তু সেই উম, ধাতু, ষড়ধাতু নাকি না অষ্টধাতু, অষ্টধাতু না সাতটা ধাতু, একটা হচ্ছে ধাতু সংকর। ওই যাবতীয় ধাতুগত রোগ সেটি কিন্তু শুক্র দেয়। আবার শুক্র পুনর্গঠন করে। আমরা জানি প্রজনন জনিত যাবতীয় রোগ, যেমন প্রস্রাব, কিডনি, ধাতুগত রোগ, কিডনি জনিত রোগ হলে কিন্তু শুক্রের সাথে কেতু যুক্ত থাকতে হয়। এমনকি ধাতুগত রোগ হলে শুক্রের সঙ্গে বুধকে যুক্ত থাকতে হয়। এরকম অনেক উদাহরণ রয়েছে। সেটি কিন্তু আপনাদের উপলব্ধি করতে হবে, সব শুনে নোট করে সম্ভব না কিন্তু এটি। তাছাড়া যাবতীয় হরমোনাল যে ডিজিজ গুলো, দেখেন ছেলে থেকে মেয়ে হচ্ছে, মেয়ে থেকে ছেলে হচ্ছে, মেয়েদের মুখে দাড়ি হচ্ছে, আবার ছেলেদের মাথায় চুল নেই, মুখে দাড়ি নেই, মাকুন্দ চোপা। ওই যে খনা বলেছে যে, যদি দেখো মাকুন্দ চোপা, এক পা না নাড়িও বাপা। খনা বলে এরেও ঠেলি, যদি সামনে না দেখো তেলি। মানে মাকুন্দ ছোপা দেখে যদি তুমি যাত্রা করো, তাহলে এক পাও আর বাড়িও না। আবার খনা বলছে যে একেও ঠেলে যাওয়া যাবে, যদি সামনে না দেখো তেলি। তাহলে মাকুন্দ চোপার থেকেও তেলি আরো বেশি ভয়ঙ্কর, যারা তেল বিক্রি করে তেল। তো এগুলো ছোটবেলায় মিলাতাম, যে যেদিন বাজারে যাব, হাটে যাব দোকান নিয়ে, ধরেন কোন দিন হাটে বেচা কিনা ভালো হচ্ছে আর কোন দিন খারাপ হচ্ছে। যেদিন আমাদের তেলি দাদু মারা গেছেন, তেলি দাদুকে দেখে যেদিন যেতাম সেদিন কেমন হতো। মাকুন্দ সুফা একজন ছিলেন, তিনিও দাদু, ওনাকে দেখলে কেমন হতো। সব থেকে বেশি বেচা কিনা হতো। তিনি তিনিও মারা গেছেন। তিনি হচ্ছে, আমরা কাকিমা বলে ডাকতাম। তিনি হচ্ছে ঋষি মশাই আমাদের গ্রামের, একটাই ঋষি বাড়ি। সেই ঋষি বাড়ির কাকিমাকে দেখে গেলে যেদিন সামনে পড়তো, ওদিন বেচা কিনা একেবারে সব বিক্রি করে ফেলতাম। এটি ঘটতো। তো এই খনার এগুলো ছোটবেলা থেকে প্রয়োগ করতাম, যখন আমি জ্যোতিষ হইনি তখন কিন্তু খনার জিনিসগুলো পড়তাম। তো বিশেষ করে অনুভূতি শক্তি, শরীরের যে অনুভূতি শক্তি, যেমন আমার অনুভূতি শক্তি কম, মশায় কামড়ালে টের পাই না, বা ধরেন হয়তো সাধারণ আঘাতে আঘাত লাগে না, মনের আঘাতটা খুব অল্পতে লাগে, কিন্তু শরীরের আঘাতটা গন্ডারের চামড়ার মতো, মানে এটা সহজে শরীরে লাগে না। তাছাড়া ধরেন এই যে অনুভূতি শক্তি, আবার দ্রুত সুস্থতা, যাবতীয় হরমোনাল ডিজিজ যেগুলো বললাম, সেগুলো কিন্তু শুক্র দিয়ে থাকে। তো আমরা একটি কথা কিন্তু বললাম যে 6 নাম্বার ঘর থেকে শুধু রোগ বিচার করলে হবে না, রোগের স্থায়িত্ব 8 নাম্বার ঘর থেকে বিচার করতে হবে, আর হচ্ছে চিকিৎসা 12 নাম্বার ঘর থেকে। তবে একটি কথা লিখে রাখবেন যে শনি, মঙ্গল, রাহু, কেতু কিন্তু রোগ দেয়। শনি, মঙ্গল, রাহু, কেতু এরা কিন্তু রোগ দেয়, রোগ টেনে নিয়ে আসে। আর বৃহস্পতি, চন্দ্র, শুক্র, বুধ হচ্ছে আরোগ্য দেয় বা রোগকে প্রতিরোধ করে। তাহলে আমরা প্রতিরোধের কথা বলেছি কি, রোগ প্রতিরোধ ক্ষমতা বলেছি ইমিউনিটি বৃহস্পতি। কিন্তু বৃহস্পতির সঙ্গে চন্দ্রও কিন্তু প্রতিরোধ ক্ষমতা দেয়, শুক্রও প্রতিরোধ ক্ষমতা দেয়, বুধও প্রতিরোধ ক্ষমতা দেয়। বিপরীতে এরা আরোগ্য লাভের দিকও কিন্তু দেয়। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সব গ্রহই রোগ দেয়, তার মধ্যে বেশি দেয় হচ্ছে শনি, মঙ্গল, রাহু, কেতু। আর রোগ মুক্ত করে বৃহস্পতি, চন্দ্র, শুক্র, বুধ। এখন কথা হচ্ছে এছাড়া আরো হাজার হাজার রোগ রয়েছে, নয় হাজারও রোগ রয়েছে। ছোটবেলায় মানে আমাদের বাজারে একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিল। তো ওনার কাছে বলতাম যে আমাকে কিছু রোগের নাম দিন। তা বলতো যে বই পড়ে নে। তো আমি বলতাম যে বই পড়ে নে, তা দেওয়া বই। এইবার উনি হচ্ছে খ্রিস্টিয়ান বাবু, ভাস্কর বাবু, উম, পাইকারি হোমিওপ্যাথিকের ওষুধের দোকান। উনি কিছু বই দিয়ে দিতেন। তো দিয়ে দিলে যে এখান থেকে রোগের নাম পড়। তো রোগের নাম এবং তার কার্যকারিতা সেগুলো পড়তাম, ওই যখন দোকানে বসে বসে থাকতাম তখন আর কি ওই জায়গা থেকে পড়তাম। তো সেইগুলো যদি বলা হয় এখানে, তাহলে 3 ঘন্টা কাজ না, 5 ঘন্টায় রোগ বলে শেষ হবে না।
তো আমাদের জানতে হবে যে প্রত্যেকটা গ্রহের রত্নের যে উপকারিতা রয়েছে অপকারিতা রয়েছে, ওর ভিতরেই কিন্তু রোগ ব্যাধি লেখা থাকে। যেমন ধরেন, এই যে আমার রত্নপাথরের বইতে আমি কিছু রোগ লিখেছি, যে রাহু, গোমেদ কোন রোগে উপকার করে, সেটি হচ্ছে সিফিলিস, গনোরিয়া, পেটের রোগ, মানসিক কষ্ট, উচ্চ রক্তচাপ, আমাশয়, হাম, বসন্ত, কলেরা, টাইফয়েড, চোখের রোগ, হাড়ের রোগ, আকস্মিক বিপদ আপদ থেকে বাঁচায়, মামলা মোকদ্দমায় জয়লাভ করে, কারামুক্তির ব্যাপারে গোমেদ মন্ত্রের ন্যায় কাজ করে। তাহলে এখানে যে কথাটা লেখা হয়েছে, এর ভিতর রাহু কি পেটের রোগ দেয়? মানসিক কষ্টের কথা বলেছি, সেটি কিন্তু দেয়, বা সে দিতে পারে, আকস্মিক বিপদ আপদ দেয়, আমাশয়ও দেয়, হামও দেয়, বসন্তও দেয়। তো এই যে আমাশয়, কোন আমাশয়টা রাহু দেয়, এটি কিন্তু বুঝতে হবে। কোন আমাশয়, যেমন রক্ত আমাশা মঙ্গল চন্দ্র যুক্ত থেকে দেয়, কোন আমাশয়টা আপনার এই রাহু দেয়, এটি আমাদের উপলব্ধি করে নিয়ে আসতে হবে। তাছাড়া ধরেন হাম বসন্ত, হাম বসন্ত কোন বসন্তটা রাহু দেয়? বসন্ত কিন্তু গুটি বসন্ত, জল বসন্ত, দুটি বসন্ত আমরা জানি। তাহলে এই জল বসন্ত আর গুটি বসন্ত কোনটি দেবে? গুটি বসন্ত যখনই দেবে, রাহুর সঙ্গে কিন্তু রবির কানেকশন হতে হবে। আর যখন জল বসন্ত দেবে, তখন চন্দ্রের কানেকশন হতে হবে। এটি বুঝতে হবে আমাদের, এ বুঝে নিতে হবে। কলেরা, টাইফয়েড, এগুলো তো আমরা জানি যে পেটের রোগ। যেমন চোখের রোগ, কোন চোখের রোগ রাহু দেয়? আমরা চোখ কি বললাম, রবি দেয়। তাহলে রাহু কোন চোখের রোগ দেয়? একটি কথা কিন্তু বলেছি, শরীরের বাম অঙ্গ দেখে হচ্ছে রাহু, শরীরের ডান অঙ্গ দেখে কেতু। তাহলে বাম অঙ্গে, বাম চোখে যদি প্রবলেম হয়, ধরে নিই রাহু দেয়। কিন্তু শুধু রাহুই কি দেয়, এটি কিন্তু বুঝতে হবে। বুঝে আমাদের এই মেডিকেল অ্যাস্ট্রোলজিটা সব থেকে, মানে মান্ডেন আর মেডিকেল অ্যাস্ট্রোলজি এই দুটো না জানলে জ্যোতিষের পূর্ণতা থাকে, এটি আমি মানতে রাজি নই। কারণ মান্ডেন অ্যাস্ট্রোলজি হচ্ছে কোন দিক থেকে রোগ আসবে সেটি বলে দেয়, আর হচ্ছে এই মেডিকেল অ্যাস্ট্রোলজি হচ্ছে কোন রোগ সৃষ্টি হয়, কোন রোগ কিসে আরোগ্য লাভ করে, সেটা মেডিকেল অ্যাস্ট্রোলজি দেয়। তাহলে যেমন ধরেন এই যে আহ, যাবতীয় মহামারী যে রোগগুলো, ছোঁয়াচে রোগ যেগুলো, ধরেন বসন্ত হলে একজনে আরেকজনকে ছোঁয় না, শুইলে তারই হয়। তারপরে যেমন কিছু চর্মরোগ আছে যেটি এরকম হয়, যেমন আপনার কোভিড-19 দেখেছেন, হাসি কাশির থেকে ছড়ায়। তো এইরকম যে রোগগুলো ছোঁয়াচে রোগ, এই ছোঁয়াচে রোগগুলো আমাদের কিভাবে আসে, এবং এটি কিভাবে আমাদের মুক্তি পেতে হয়, এইগুলো, এই ইমিউনিটি শক্তি কিভাবে বর্ধিত করা যায়। আমরা ওই কোভিড-19 এর সময় অনেকে জিঙ্ক ট্যাবলেট খেয়েছেন, অনেকে দেখা যাচ্ছে ডি ব্যালেন্স খেয়েছেন, তারপরে অনেকে ওই ইমিউনিটি বাড়ানোর জন্য যেগুলো প্রক্রিয়া সেগুলো কিন্তু করেছেন। তো সেটি সঠিক ছিল ছিল কিনা, এটি বুঝতে হবে। তো মেডিকেল অ্যাস্ট্রোলজি একটি মানে শুধু কঠিন নয়, কঠিন থেকে কঠিনতর একটি সাবজেক্ট এটি, যে উম এটি মানুষের জীবনে যে কিভাবে প্রয়োগ করতে হয়, সেটি না করলে হবে না, বা কিছু বই পুস্তক না পড়লে হবে না। যেমন শুক্রের কথা, আয়ুর্বেদ জগতে শুক্রের কথা বলা হয়েছে যে বহুমূত্র রোগ, রক্তশূন্যতা, উদ্রি, কৃশতা, যৌন রোগ, সিফিলিস, প্লীহা, মূর্ছা রোগ, এগুলোর প্রতিষেধকে হীরাবস্য ব্যবহৃত হয়। তাহলে এই হীরাবস্যের যে অংশটা এই আহ, শুক্রের রোগ ব্যাধিতে কাজ করে। তাহলে মানে হীরা ভস্যের মধ্যে কোন উপাদান থাকে, সেই উপাদানটা কোন রোগের জন্য বিশেষ করে তার ওই ইমিউনিটি শক্তি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটি বুঝতে হবে। তাহলে রত্নের উপাদানগুলো আমাদের জানতে হবে। যেহেতু আমাদের টপিকসটা রয়েছে হচ্ছে চিকিৎসায় জ্যোতিষ ও প্রতিকার পদ্ধতি, তাহলে প্রতিকার পদ্ধতি জানতে গেলে ওই রত্নের ভিতর কি উপাদান রয়েছে সেগুলো জানতে হবে। কিন্তু রত্নপাথরের ক্লাস একটি হয়ে গেল, গত ক্লাসটা কোনটা হলো যেন, উম কোন ক্লাসটা, গত ক্লাস হলো 49 নাম্বার গুরুজি। ফলিত জ্যোতিষ, হস্তরেখার সংখ্যাতত্ত্বের সময়, না ওটা না তো। 49 নাম্বারে কি হয়েছিল ওইটা? ও এটা প্রতিকারের আমার ছিল রত্নপাথর হচ্ছে নির্ণয়, এটা প্রতিকারের 54 নাম্বারে রত্নপাথর আছে। নির্ণয়।
49 নম্বরে হয়েছে 54 নম্বর ক্লাস, যে প্রতিকারের রত্নপাথর নির্ণয় ও ব্যবহার বিধি। দেখেন, ওদিন কিন্তু দুঃখের সাথে বলেছিলাম, এমনকি আমাদের পরবর্তী উদ্বোধনের দিনেও আমি বলেছি যে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর এই আমার লেখা বই শুধু শুধু আর মানুষকে দেব না। কেন দিয়ে কি করব, কেউ তো পড়ে না। তো এই কেউ যে পড়ে না, এই কারণে আর দেওয়ার মানসিকতা আর নেই। বই রিজার্ভ থাকা সত্ত্বেও এটি আর দেওয়ার মানসিকতা নেই। স্যার, আমার তো যদিও পড়ার খুব ইচ্ছা ছিল। আমার তো হ্যাঁ, পড়ার ইচ্ছা খুব ইচ্ছা ছিল, ছিল। আপনাকে ওই পিডিএফ করে পাঠানো সম্ভব হচ্ছে না। এই কে করবে এর পিডিএফ? আর মূল ফাইল কোন হার্ড ডিস্কে রয়েছে, সেই হার্ড ডিস্ক খোঁজা টোজা, আমাদের অনেকগুলো হার্ড ডিস্ক, স্যার এ বলতে খুঁজে বলে এই পাওয়া সম্ভব নয়। তিনটি বই মানে আচ্ছা, যাই হোক, আমি পিডিএফ বই আসলে আছে। আপনার জন্য অ্যাকসেপ্ট নিয়ে আসবো, এটি কথা দিয়েছি। তো ধরুন শুক্রের যেমন কিছু রোগের কথা যেমন বলি, আহ, যেমন ধরেন সিফিলিস, গনোরিয়া। আমাদের মাতাজি যারা রয়েছেন মনে কিছু করবেন না, কারণ রোগ কিন্তু লজ্জাকে দেখে না, ডাক্তারের কাছে গিয়ে তখন আর লজ্জা কিন্তু থাকে না। তো সিফিলিস গনোরিয়াটা কিন্তু এক ধরনের ছোঁয়াচে রোগ, সেটি আপনারা জানেন। যেমন বহুমূত্রটা আমরা বলি যে ডায়াবেটিস কে বহুমূত্র বলি, তো সিফিলিস গনোরিয়াটা কিন্তু বিশেষ করে আহ সহজে সারে না, এমনকি এটা হচ্ছে ছোঁয়াচে রোগের মধ্যে পড়ে। আবার সেই শুক্রের রোগের মধ্যে অজীর্ণতা পড়ে, মূর্ছা রোগ পড়ে, আবার এই সকল রোগে পিলিহা পড়ে। তাহলে পিলিহাটা কি, এগুলো বুঝতে হবে, মানে এই রোগগুলো বুঝতে হবে। যে রোগগুলো আমরা শুধু নাম শুনতেছি কিন্তু আসলে জানি না, এটি আমাদের বোঝার দরকার রয়েছে। আমি খুঁজে খুঁজে ধরেন কতটা বলা সম্ভব। উম যেমন শনি। শনি হচ্ছে, শনির কথাটাই তো বললাম, যে ধরেন শনি এমনকি কিছু বাত জ্বর দেয় শনি। তাহলে কোন বাত জ্বর শনি দেয়? আমরা কিন্তু বাত ব্যাধি বলেছি বুধের কথা, তাহলে এই বাত জ্বর কিন্তু শনিও দেয়। তাহলে বাত জ্বরটা কোন বাত জ্বরটা শনি দেয় সেটি বুঝতে হবে। টাইফয়েড চন্দ্রের কথা বলেছি, এই টাইফয়েড কিন্তু শনিও দেয়। সিফিলিস গনোরিয়া যেটা বললাম, এটা কিন্তু শনির সাথেই সম্পৃক্ত। কিভাবে শনির সাথে সম্পৃক্ত এটিও কিন্তু বুঝতে হবে। কখন শনি এই রোগগুলো দেয়, যেহেতু শনির কথা আমরা বলেছি দীর্ঘস্থায়ী রোগগুলো দেয়, এমনকি এইগুলো জীবনে সারলেও কিন্তু সারে না। মানে ও সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় শরীরের মধ্যে থেকে যায়। তাছাড়া লিভার সিরোসিস, ক্যান্সার, হৃদরোগ, বায়ুপিত্ত কফ, রক্তদুষ্ট পীড়া, এগুলো কিন্তু নীলায় বাছায়। যদি নীলায় বাছায়, তাহলে হচ্ছে লিভার সিরোসিস কি, ক্যান্সার কোন ক্যান্সার শনিতে, শনির প্রতিকারে বাছায়। হৃদরোগ কোন হৃদরোগ শনিতে বাছায়, এটি কিন্তু আলাদা করে নিয়ে যেতে হবে। যাই হোক, এসব ব্যাপারে আমরা এত কথা না বলি। তো এগুলোকে আপনাদের একটু অবশ্যই পড়ে নিতে হবে, যে কোন রত্নে কি উপাদান রয়েছে, সেই উপাদানগুলো কোন গ্রহের প্রতিকারে ফল দেয়, সেটি না জানলে এই মেডিকেল অ্যাস্ট্রোলজির যে পার্টি, এই পার্টি কিন্তু রপ্ত করা খুব কঠিন। একটা লোক আপনার কাছে আসলে আপনি যদি বলেন যে আপনার এতগুলো রোগ হতে পারে, মানে 10-15টা রোগের কথা বললেন, হবে না। সে কোন রোগের জন্য আসছে? বিশেষ বিশেষ জায়গায় আমার কিন্তু সাক্ষী থাকে, আর আমার চেম্বারে ক্যামেরা সব, মানে ওই সাউন্ড ক্যাপচার করা ক্যামেরা, বুঝতে পারছেন? যদি কখনো কেউ প্রমাণ চায় যে হ্যাঁ আমি কি বলেছি, যদি শুনতে চায়, ক্যামেরাটা টেনে দেখা যাবে যে গত পরশুদিন এক ভদ্র মহিলা, গতকালকে ভদ্র মহিলা এবং এক ভদ্রলোক, দুজন ব্যক্তি এলেন। তারা মোটরসাইকেল চালিয়ে আসছে দীর্ঘ প্রায় 150 কিলোমিটার, মহিলাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে এসে তার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন আসলাম। আমি বললাম কে দেখাবেন? তা হচ্ছে দুজনেই দেখাবো। তো বলতে হবে যে আমরা কেন আসলাম, বুঝলেন? তা আমি বললাম ঠিক আছে, তাহলে একজন দেখান। তো তার স্বামীকে দেখানোর কথা বললো। ঠিক আছে, পরবর্তীতে ওনার ছেলেকে দেখাতে চাইলো, আমি কোনো ক্রমেই দেখলাম না। এটা গতকালকে যেহেতু ক্যামেরার ফুটেজ নিলে দেখা যাবে, আমি দেখলামই না। তো উনি বললেন যে আমি কেন আসলাম। আমি বললাম যে আপনি আসছেন আপনার সন্তানের কারণে আর রোগের কারণে।
তো বললো একটু ডিটেলস বলুন। তো হচ্ছে রোগের কারণে এমন ক্রনিক ডিজিজে আপনি ভুগছেন যে রোগটি আসলে আরোগ্য লাভ সম্ভব নয় এবং বৃহৎ কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হবে। সে রোগটি হবে হয় পোস্টেড অথবা আপনার বিশেষ করে কণ্ঠ স্থলে। উনি বলল যে আমার অপারেশন করতে হবে, কণ্ঠনালীটা ফেলে দিতে হবে, আমি জীবনে আর কথা বলতে পারবো না, আমার গলায় ক্যান্সার ধরা পড়েছে। আরেকটি কথা বললাম যে আপনি সন্তান নিয়ে আসছেন। বললো যে আমি মেয়েটিকে বিবাহ দিয়েছিলাম, এক ছেলে এক মেয়ে, মেয়েটিকে বিবাহ দিয়েছিলাম, 1 মাস পরে সে স্বামীর সংসার ছেড়ে চলে আসছে, চলে আসতে হয়েছে কারণ জামাইটা প্রচন্ড নেশাখোর, নেশা করে এসে মেয়ের উপর অত্যাচার করে। লোকটা শোনার পরে বলল জ্যোতিষশাস্ত্র এত কিছু দিতে পারে, এইভাবে বলতে পারে? তা লোকটা প্রচন্ড ধার্মিক, এমনকি ওই প্রতিদিন মালা জপ করা ধার্মিক ব্যক্তি, সে ব্যক্তিটি কেঁদে দিল ওখানে। আমি বললাম যে দেখেন আমার কিছু করার নেই, এখানে জ্যোতিষশাস্ত্র দিয়ে আর কিছু করা যাবে না। জ্যোতিষশাস্ত্র মানে রোগ প্রতিষেধক নয়, রোগ প্রতিরোধক। তো আমি, রোগ ঘটে গেছে, এখন কিছু করার নেই। আপনি বড় জোর করতে পারেন যে আপনি আহ, প্রতিকারটা বলে দিলাম যে এই প্রতিকারটা ধারণ করে দেখতে পারেন, কিন্তু আমার আসলে হাতে কিছু নেই। তো এই জীবন চলার পথে 25 বছরের অভিজ্ঞতাকে যদি বলি, এই ধরনের কথা বলা লোক কিন্তু 100 জনের মধ্যে 10 জন আছে। আমাদের জেকে দেব স্যার চেম্বার করেন, ওনার কাছে শোনেন, দেখবেন যে বর্তমান সময় সোশ্যাল মিডিয়া দেখে এত পরিমাণে স্প্রে পেকে গেছে ক্লায়েন্টরা, তারা এসে একেবারে বলবে আপনাকে যাচাই করার জন্য। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যদি আপনাদের সেই যাচাইয়ের মুখে যেয়ে মুখ থুবড়ে পড়ে, তাহলে আর এখানে শিক্ষা লাভ করে লাভ কি? তো জেকে দেব স্যারের কাছ থেকে এবার আমরা একটু শুনি রোগ ব্যাধির বিষয়ে। তার ভিতরে একটু আমি যে কথা বললাম, জেকে দেব স্যার যদি এটি একটু বলেন যে মানুষ, আমি যে কথা বললাম যে আমি কি জন্য আসছি, এমন কথা কি আপনার জীবনে ক্লায়েন্টরা জিজ্ঞেস করে? করার পরে তারপরে হচ্ছে রোগ ব্যাধির বিষয়ে একটু বলবেন। আমরা খুব শর্ট সময়ে একটি হরোস্কোপ তৈরি করে আমরা সেই হরোস্কোপ থেকে দেখব যে গোচর এখানে রয়েছে। আজকে কিন্তু বোর্ডে দেখেন মাঝখানে হাত এঁকে এনেছি, এপাশে ছক এনেছি, অর্থাৎ আমাদের কিন্তু ন্যাটাল চার্ট, হোরারি চার্ট বা গোসল চার্ট এবং হাত একই সঙ্গে মিলাতে হবে যদি আপনাদের ব্রেনে কভার করে। কারণ এর দুটি মাত্র ক্লাস। তো দুটি ক্লাসে মানডে না, ওই সরি, ওই চিকিৎসায় জ্যোতিষ বা মেডিকেল অ্যাস্ট্রোলজি কি শিখবো, কিন্তু বিশেষ করে অনুধাবন করার শক্তিটা যদি আপনাদের দিতে পারি, যে অনুধাবন করতে পারবেন, তাহলে ঘরে বসে বসে আপনারা এটা কিছুটা নির্ণয় করতে পারবেন। তো জেকে দেব স্যারের কথা একটু শুনে আসি যে আমি সঠিক বললাম এটা কিনা। তো স্যার কমন একটা বিষয় স্যার। আচ্ছা, কালকে ঢাকা চেম্বারে ওই আপনার হচ্ছে শ্রীপুরের এদিকের এক জোড়া ক্লায়েন্ট আসছিল স্যার। তার স্বামী স্ত্রী আর একটা সন্তান নিয়ে আসছে। তো তাদের প্রশ্ন হচ্ছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ যে তারা হচ্ছে মানে প্রেম করে আর কি। স্ত্রী বলতেছে স্বামী প্রেম করে, আর স্বামী বলতেছে স্ত্রী প্রেম করে। এই সমস্যার সমাধান তারা আমার কাছে চায়। তখন আমি হচ্ছে বললাম যে কারো একজনের পুষ্টি যদি থাকে বা জন্ম তারিখ সঠিক থাকে তাহলে দেন। কারণ আমি হচ্ছে আমি আধ্যাত্মিক কোনো কিছু জানি না তো, তবে ওই জন্মছক বিচার করে আমি অনেক কিছু বলতে পারি, আমি দেখি সেটা খুঁজে পাই কিনা। তো মেয়েটার জন্ম তারিখ দিল, দেওয়ার পর আমি বললাম আপনারা তো মেয়ের বিয়ে নিয়ে হচ্ছে টেনশনে আছে, তো একে অপরকে দোষারোপ করছেন কেন? আর প্রেম করে বলছেন, তো আপনারা হচ্ছে দুজনেই প্রেম করে বিয়ে করছেন, আপনাদের বিয়ে হয়েছে প্রেম করে, তো এখন আপনাদের যে বিশ্বাস ও বিশ্বাসের খেলা এটা এটা না। যে কারণে আছে সেটা নিয়ে কথা বলুন। মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত আছেন, কাজে মেয়ের বিষয় নিয়ে কথা বলুন। আর তখন বলছে যে আমার মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ওরে নিয়ে আসি, আসলে ওর বিষয়ে আলোচনা করতে চাচ্ছে। মেয়েকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে আমার সঙ্গে। আপনার বলতেছে যে তারা একে অপরকে দোষারোপ করছে যে তারা একে অপরে প্রেম করছে, মানে একজন আরেকজনকে ঠকাচ্ছে। এই বিষয়টা কালকেও সম্মুখীন হয়েছি স্যার। আর ব্রাহ্মণবাড়িয়াতে স্যার অহরহ এটা হচ্ছে, এবং আমি ক্লাসে এর আগেও বলছি যে আমাদের জ্যোতিষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ কেন আমাদের কাছে আসে, এই কথাটা আমাদেরকে বলতে হয়।
এটা একটা বিষয়। আর রোগের ব্যাপারে তো স্যার সব বলে দিয়েছেন, এখন আর মানে নতুন করে কি বলবো। তো একটা বিষয় আমরা দেখতে পারি, যেমন ধরেন এখানে এই যে গোচর চোখটা রাখা হয়েছে, এটা হচ্ছে বৃষলগ্নের গোচর চোখ। কিছু কিছু বিষয় আমরা হচ্ছে ব্রেনে নিতে পারি। আমি হচ্ছে ব্যক্তিগত বিষয় দেখছি, যেমন এখানে শুক্র হচ্ছে আপনার হচ্ছে দ্বাদশে আছে। তো কালপুরুষ রাশি চক্রে শুক্র কিন্তু দ্বাদশ ভাবে হচ্ছে নিচস্থ হয়। অনেক সময় হচ্ছে আমরা এগুলা বিবেচনা নিতে হয় যে দ্বাদশ ভাবে শুক্র নিচস্থ হয়, কিন্তু শুক্র নিচস্থ হয়ে কিন্তু আপনার মানে তুঙ্গস্থ হয়ে আপনার হচ্ছে মীন রাশিতে, কিন্তু মেষ রাশিতে শুক্র নিচস্থ হয় না। কিন্তু এখানে যে রাশি চক্রের লগ্ন সাপেক্ষে দ্বাদশের শুক্র অবস্থান আছে। আবার হচ্ছে মেষ রাশির সাপেক্ষে আপনার হচ্ছে শুক্র দ্বাদশে তুঙ্গস্থ হয়। তো মাঝে মধ্যে এই বিষয়গুলো আপনার হচ্ছে বিবেচনায় নিতে হয়। আবার হচ্ছে যেমন ধরেন লগ্নের পঞ্চম ভাব হচ্ছে কন্যা রাশি, কিন্তু কালপুরুষের রাশি চক্রে কিন্তু ষষ্ঠ ভাব হচ্ছে কন্যা রাশি। এখন এই বৃষ লগ্নের জাতক যার ষষ্ঠ ভাব হচ্ছে তুলা রাশি, তুলা রাশি ধরেন পীড়িত রবির দ্বারা, মঙ্গলের দ্বারা, রাহুর দ্বারা, শনির দ্বারা, কেতুর দ্বারা পীড়িত তুলা রাশিটি, এবং একই সাথে কন্যা রাশিটিও পীড়িত। যখন কালপুরুষ রাশি চক্রের যে ষষ্ঠ ভাব সেটাও পীড়িত, এবং এই আপনার লগ্ন থেকে ষষ্ঠ ভাব সেটাও পীড়িত, তখন কিন্তু তার রোগ হবেই, অবিসম্ভাবী হবে রোগ। এখন এই রোগ কে দেবে? সেটা কি বাপপতি দেবে নাকি বাবে অবস্থিত গ্রহ দেবে? আর বাবে অবস্থিত গ্রহ যদি পাপগ্রহ হয় তাহলে তার প্রভাবও পড়বে। আর বাপপতি যে জায়গায় আছে, আর বাপপতি যদি শুভ জায়গায় থাকে তাহলে হয়তো কিছুটা রিলিফ পাবে, কিন্তু বাপপতির যে রূপ সে রূপটাও কিন্তু সে পাবে। এখন ওই ষষ্ঠ ভাব থেকে আপনার হচ্ছে রোগের স্থায়িত্ব স্যার বলে দিচ্ছে যে, কারণ ষষ্ঠপতি যদি অষ্টমে যায় তাহলে তার ওই ষষ্ঠপতির যে রোগটা হবে সেই রোগটা কিন্তু তাই স্থায়ী হবে, মানে একটু বিলম্বে এটার ইয়ে হবে, এটা থেকে বেরিয়ে আসবে, তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে না। ঠিক আছে। আবার পঞ্চম আর অষ্টমের কানেকশনে গুপ্ত প্রেম হয়। আবার পঞ্চম আর অষ্টমের কানেকশন থাকলে কিন্তু অপারেশন টেবিলে যেতে হয়। পঞ্চমপতি অষ্টমপতি এক ঘরে বসে আছে, বা পঞ্চমপতি অষ্টমে গেছে, অষ্টমপতি পঞ্চমে গেছে, বা অষ্টমপতি পঞ্চমের মধ্যে আপনার হচ্ছে এই ক্ষেত্র বিনিময় হয়েছে বা হচ্ছে দৃষ্টি বিনিময় হয়েছে, সেক্ষেত্রে আপনার হচ্ছে ওই ব্যক্তির জীবনে অপারেশন লাগেই। And স্যার যেটা বললেন, বলতাম, তো সেটা হচ্ছে অপারেশনটা কখন লাগে। এখন আপনাকে হচ্ছে এক নজর প্রথমে ওই হরোস্কোপটা তৈরি করে সবকিছু দেখে নিতে হবে। যেমন আমরা দশাটা দেখে নিতে পারি, দশা যদি দেখে নিই তাহলে দেখে নিতে পারবো যে পঞ্চমপতি অষ্টমপতির কানেকশন দশান্তর দশে কখন হয়েছিল। ঠিক আছে। দশান্তর দশায় যে টাইমে পঞ্চমপতি অষ্টমপতির কানেকশন নিছে ওই টাইমে কিন্তু আপনার হচ্ছে তার অপারেশন একটা হতে পারে। তাকে আমরা এই প্রশ্ন করতে পারি যে এই টাইমে কি আপনার কোনো অপারেশন হয়েছিল। ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর উত্তর ইয়েস হয়, মানে আনসার আমি ইয়েস পেয়েছি। আচ্ছা, পঞ্চমপতি এবং সপ্তমপতির যে কানেকশন সে জায়গায় হচ্ছে মানে আপনার লাইফ পার্টনার অপারেশনের একটা ব্যাপার দেখেছি, সাথে অষ্টমপতির কানেকশনও লাগে। তো অপারেশনের এই ব্যাপারটা কিন্তু অষ্টমের সাথে পঞ্চমের কানেকশন, এবং যখন সপ্তমের কানেকশন তখন কিন্তু জীবন সাথীর অপারেশনের একটা ব্যাপারও আমরা দেখেছি। আবার হচ্ছে দ্বাদশ ভাব হচ্ছে হাসপাতালের জায়গা। ঠিক আছে। আবার দ্বাদশ ভাব হচ্ছে বিদেশি চিকিৎসারও জায়গা। এখন কোনো ব্যক্তি বিদেশি চিকিৎসা করতে যেতে চাচ্ছে কিনা, বা এই কারণে আপনার কাছে আসছে কিনা যে বিদেশি চিকিৎসা করতে যাব, এখন দেখে আসি যে আমার হরোস্কোপ কি সাপোর্ট করে কিনা, চিকিৎসায় আরো গোলাপ করবো কিনা। ঠিক আছে। এখন দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করতে পারবো। ধরেন আপনার হচ্ছে পঞ্চম ভাব হচ্ছে আমাদের যে আমাদের আমরা কিউর হব কিনা, এটা কিন্তু পঞ্চম ভাব নির্দেশ করে। ভালো ডাক্তারের পরামর্শ পাবো কিনা সেটাও পঞ্চম ভাব নির্দেশ করে। পঞ্চম ভাব হচ্ছে মানে সুপরামর্শ আমরা পাবো কিনা যে কোনো বিষয়ে, সেটা পঞ্চম ভাব নির্দেশ করে। তো পঞ্চম ভাবের বলবত্তার উপরে নির্দেশ করে। এখন বলবত্তা কিভাবে বিচার করা হয়, বলবত্তা এটা আপনারা ইতিমধ্যে ক্লাস পেয়েছেন যে ভাবে হচ্ছে পজিটিভ থাকবে, কোনো পাপগ্রহের আপনার দৃষ্টি থাকবে না, পাপগ্রহের উপস্থিতি থাকবে না, বাপপতি কোনো পাপগ্রহের সাথে যুক্ত থাকবে না, পাপগ্রহের সাথে মানে দৃষ্টি যুক্ত হবে না, বাপপতির অবস্থান হচ্ছে শুভভাবে হবে, এবং একই সাথে হচ্ছে ডিগ্রি। আপনার প্রত্যেকটা গ্রহের হচ্ছে যেমন আপনার শিশু অবস্থা, যৌবন অবস্থা, বৃদ্ধ অবস্থা, এই ডিগ্রি থেকে আমরা কিন্তু বিচার করতে পারবো। আবার হচ্ছে কি, ধরেন আপনার লগ্নের ডিগ্রি হচ্ছে 17 ডিগ্রি, তো আপনার বাপ মধ্য, বাপ আরম্ভ, বাপ শেষ, এই তিনটা যে পার্ট আমরা দেখতে হয়। তো এটা হচ্ছে এতগুলো চার্ট না করে আপনার যদি ব্রেনে রাখেন তাহলে অটোমেটিকই পেয়ে যাবেন। যেমন হচ্ছে ধরেন লগ্ন যদি আপনার 17 ডিগ্রিতে হয়
তাহলে বৃহস্পতির অবস্থান 60 ডিগ্রিতে আছে, তাহলে বৃহস্পতি কিন্তু বাব মধ্য পায় নাই, সে বাব আরম্ভ পাইছে। আবার একই সাথে রবি শুক্র, তারাও কিন্তু আপনার বাব আরম্ভ পাইছে, তারা কিন্তু আপনার বাব মধ্য পায় না। বাব মধ্য যে গ্রহটি পায়, সেই গ্রহটি কিন্তু অত্যন্ত শক্তিশালী হয় এবং সে ওই বাবের রেজাল্ট দিতে আপনার সচেষ্ট থাকে। এখন ধরেন ষষ্ঠপতি আপনার ষষ্ঠ ভাবে আছে 15 ডিগ্রিতে বা হচ্ছে 12 ডিগ্রিতে, তাহলে লগ্নে ডিগ্রি 17 ডিগ্রি, আর হচ্ছে 12 ডিগ্রিতে আছে আপনার ষষ্ঠ ভাবে ষষ্ঠপতি। তাহলে হচ্ছে লগ্নের যে ডিগ্রি, সেই ডিগ্রির কাছাকাছি ডিগ্রিতে আপনার হচ্ছে ষষ্ঠপতির অবস্থা। সেক্ষেত্রে ষষ্ঠপতি আপনার কিন্তু ব্যক্তিকে রূপ দেবেই, সে দৃঢ় প্রতিজ্ঞ, সে রূপ দেবেই। এবার নিজ ভাবে শুক্র গিয়ে বসে থাকুক এই লগ্নে, তাও কিন্তু রূপ দেবে। এই বিষয়গুলো বিবেচনা নিতে হবে। যেমন রাহু হচ্ছে আপনার মস্তিষ্ক পীড়া দিয়ে থাকে, ঠিক আছে? তো রাহু এখন একটা আরেকটা বিষয় হচ্ছে, যেমন গ্রহটা যেভাবে বসে আছে, ধরেন আপনার রাহু এখানে দশমে বসে আছে, তো দশমের যে এই জায়গাটা থেকে আমরা কি বিচার করি, কালপুরুষ রাশি চক্রের কালপুরুষের অঙ্গ বিভাগ যদি বিচার করি, সেটা কিন্তু আপনার হচ্ছে জঙ্গা বিচার করি আমরা, ঠিক আছে? আর আমার দশম ভাব হচ্ছে আমার উরু বিচার করি, মানে লগ্নটা যদি আমার হয় বৃষ লগ্ন, তাহলে আমার উরু। আর কালপুরুষের ক্ষেত্রে হচ্ছে আমার জঙ্গা, মানে একটু নিচে নেমে গেলাম, হাঁটুর নিচে নেমে গেলাম। এখন আপনার দেখুন এখানে কোনো ধরনের পাপগ্রহ পীড়িত আছে কিনা। রাহু কিন্তু অন্য কোনো পাপগ্রহের দ্বারা পীড়িত না, কিন্তু তার নিজের নক্ষত্রে আছে, 24 নম্বর নক্ষত্রে আছে, মানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে। তাহলে এখন এই রাহু কখন তার মানে দুর্ঘটনা দিতে পারে এবং কার কার দুর্ঘটনা দিতে পারে? রাহু যখন হচ্ছে আপনার দশমে বসে আছে, পিতার দুর্ঘটনা দিতে পারে, মানে পিতার উরু ভাঙতে পারে, পিতার জঙ্গা ভাঙতে পারে, ঠিক আছে? আবার আমার উরু ভাঙতে পারে, আমার জঙ্গা ভাঙতে পারে, ঠিক আছে? তো এই বিষয়টা কখন দিবে? যখন আপনার হচ্ছে রাহুর অন্তর্দশা আসবে, রাহুর প্রত্যন্ত দশা আসবে। তখন প্রত্যন্ত দশা কেন আসবে? প্রত্যন্ত দশা হচ্ছে একটা গ্রহ যেভাবে বসে থাকে সেইভাবে ফল প্রদান করে, আর অন্তর্দশা হচ্ছে মহাদশের সাথে কানেকশন হয়ে আপনার ফল প্রদান করে। অন্তর্দশা যখন আসে তখন সেই ভাবটি অ্যাক্টিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার দেখা গেল কর্মক্ষেত্রে খুব ভালো কর্ম পাইছে, তো ভালো কর্মে যোগদানের জন্য সে হচ্ছে আহ, যে আপনার আসা যাওয়া করছে, ওই জায়গায় হচ্ছে আপনার সে আঘাতপ্রাপ্ত হয়ে আপনার হচ্ছে তার পা ভেঙে গেছে। এই ব্যাপারগুলো ঘটে আর কি। স্যার এটা আর একটু রিপিট করেন স্যার, মহাদশা আর অন্তর্দশা। মহাদশার অন্তর্দশার রিপিটটা ক্লাসগুলো আপনি দেখবেন শুনে এখানে নেবেন। দিয়ে দিবো। শোনেন, আজকে যদি চান তো আপনাদের আমি কিছু জিনিস ধরিয়ে দিতে পারি, যদি চান আপনারা। আমার মনে হয় যে রিপিট করার কথাটা না বলে ভিডিও শুনবেন, এটা বলে সময় নষ্ট করবেন না। এটা হচ্ছে আমার প্রার্থনা অন্তত। আমার মনে হয় যে প্রতিদিন 24টা ক্লাস যদি আমি দিতে পারতাম এই মেডিকেল অ্যাস্ট্রোলজির উপরে, তাহলে আমার মন ভরতো যে হ্যাঁ আমি কিছু করতে পেরেছি। মন দিয়ে করা আর ধন দিয়ে করা, মানে অর্থ দিয়ে করা আর মন দিয়ে করার মধ্যেও পার্থক্য আছে। তো মন দিয়ে আজকে মন আছে, কিন্তু আমার মন আছে যে আজকে আপনাদের কিছু সিস্টেম দেখায় দেবো। তো সেটি যদি আপনারা ভিন্ন দিকে নিয়ে যান, তাহলে আমার মনটা কিন্তু চলে যাবে ধনের দিকে, মানে ধন মানে অর্থের দিকে। যে আপনাদের শিখাই তো অর্থের জন্য, বেতন দেন, বেতন পাই, ঠিক আছে, শিখাই দিলাম। আমি কিন্তু একটি নোটিশ দিয়েছিলাম যে এই বাকি ক্লাসগুলোতে আমার উচ্চতর ব্যাচের শিক্ষার্থীরাও যোগদান করতে পারবে, মানে সকল ক্লাসে সকলে যোগদান করতে পারবে। তো আমাদের উচ্চতর ব্যাচের শিক্ষার্থীদের মনে হয় একটু ইগো আছে, মনে হয় যে কেন আমরা জুনিয়রদের সাথে ক্লাস করব এরকম। কিন্তু এই ক্লাস জীবনে পাবে না। তো আমার একটি ধারণা যে ওই যে বললাম যে মন দিয়ে করা, তো আজকে সেই মনটা আছে যে 24টি ক্লাস যদি এই মেডিকেল অ্যাস্ট্রোলজির পরে দিতে পারতাম রেগুলার, মানে এই সপ্তাহে সপ্তাহে হলে হবে না, মানে রোজ হতে হবে, প্রতিদিন, তবেই না মেডিকেল অ্যাস্ট্রোলজি শিখতে পারবে। যেমন মন দিয়ে কাজ করা, দেখেন একটু ফাঁকে বলে যায়, যদিও এটা বিজ্ঞাপনের মতো মনে হয়ে যাবে, আমাদের বিপ্লব কে মন্ডল একটি জিনিস কালকে আমাকে 1 কপি উপহার দিয়েছেন আর 2 কপির মূল্য জোর করে দিয়েছি, মানে নেবে না, উনি 3 কপি আমাকে দেবেন। এটা হচ্ছে হ্যাপি ম্যারেজ। কি সুন্দর ভাবে বাইন্ডিং করেছে, মানে এই বইয়ের মানে কভারের ভিতরেও, মানে উম কিভাবে দেখাবো, এর পার্টায়ও আর একটা কভার লাগিয়ে জুট সেলাই বাইন্ডিং করে লেজার প্রিন্টিং করে, এটা লেজার প্রিন্টিং, এত সূক্ষ্ম প্রিন্ট, এটা কোনোভাবে এত ছোট অক্ষর কোনো ফটোকপি কোনো ইয়েতে আসবে না।
তো এটাকে বলে লেজার প্রিন্ট। তো লেজার প্রিন্ট দিয়ে তারপরে প্রিন্ট করে জোস সেলাই করেছে, মানে 4 পেজ একসাথে প্রিন্ট না হলে আর জোস সেলাই হয় না। এটা কালকে আমি সুজন আর আমি করেছি যে আমরা যে এফিমেরেজ বাইন্ডিং করে দিয়েছি, এটা বই আকারে দিতে গেলে তো আমাদের ফরম্যাট তৈরি করতে হবে, 4 পেজ একবারে করতে হবে, অর্থাৎ ওটি প্লেট তৈরি করতে হবে। তো উনি সেটিকে সহজভাবে করে 3টি পার্ট আমাকে এনে দিয়ে গেছেন। একটি গিফট, আর দুটি হচ্ছে ওই খরচের মূল্যটা নিয়ে। তো একটি হচ্ছে সাল, আপনারা ছবি দেখেছেন মনে হয়, যে 1900 থেকে 1999, 100 বছর একটি। তারপরে হচ্ছে 2000 থেকে 2099, এই 100 বছর আরেকটি। আর হচ্ছে 2100 থেকে 2199। তো এটা আমি বলেছি এটা লাগবে না, এটা তো আমরা ওই পর্যন্ত আর জীবনে বাঁচবো না, এটা আমাদের প্রয়োজন নেই। তবে আমি ওনাকে বলেছি, বিপ্লব কে মন্ডল আছেন মনে হয় এখানে ক্লাসে, যদি থেকে থাকেন তাহলে একটু হাত জাগাবেন। তো আমি বলেছি যে 2000 থেকে 2099, এই বইটি যদি উনি একটু বেশি আকারে করে দেন, আর আপনারা যদি কিনতে চান এক একটা বই, তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার গ্রুপে আছে, প্রয়োজনে আমি একটি নোটিশ দিয়ে দেব। একটা বই 2500 টাকা। তো এই যে 2500 টাকায় 600 পেজের বই, তারপরে এই বাইন্ডিং, আমার তো মনে হয় যে 500 টাকা দিয়ে এই বইটা বাইন্ডিং করা সম্ভব হতো না, মানে এক এক পিস করতে গেলে কোনো বাইন্ডিং খানায়। তো ধরেন এমনি বাইন্ডিং মিনিমাম এই বইটার বাইন্ডিং চার্জ অন্তত ধরবে, ধরে রাখেন যদি 1000 কপি ছাপা হয়, তাহলে এই বইয়ের বাইন্ডিং খরচ 150 টাকা ধরা উচিত। 150 থেকে 200 টাকা, 150 টাকা অন্তত ধরা উচিত। কিন্তু এক পিস কভার এভাবে 4 কালার কিভাবে প্রিন্ট হইতে পারে, এটা আমি অবাক হয়ে গেছি। যে 3 পিস 3 রকম, তাহলে এটি এক এক পিস সিঙ্গেল সিঙ্গেল প্রিন্ট করেছেন উনি, কিভাবে এই 4 কালার এবং লেমিনেটিং করে দিয়ে তারপরে এই বইটি সজ্জিত করেছে 2500 টাকা মূল্যে। এটি তার মানে কি, এটা মন দিয়ে উনি করেছেন। এটা করেছেন কাদের জন্য? আমাদের জন্য। তো আমারও ক্লাসে আজকে মন দেওয়ার ইচ্ছা আছে, যদি আপনারা সে মনকে কাজে লাগাতে পারেন। তাহলে কিভাবে হয়, খালি রোগ নির্ণয় নয়, কিভাবে রোগটি আমাদের ধরতে হয় সেটি একটু ধরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের রয়েছে। তো যাই হোক, যদি প্রয়োজন হয়, যেমন আমাদের আবুল হোসেন সাহেব বলেছেন উনি 3 সেটই নেবেন, একটা গ্রুপে লিখেছেন। তো আমি উত্তর দেওয়ার সময় পাইনি, আমি একটু ব্যস্ততায় ছিলাম। আপনাদের কাছে যদি 2 বছরের পঞ্জিকা থাকে, তাহলে একটু পরপর পরপর বা যে কোনো 2 বছরের দুটি পঞ্জিকা বের করে, 2টি বছরের দুটি পঞ্জিকা বের করে, যে কোনো 2 বছরের, বা এই রানিং বিপ্লব বছরে কুমার একটা বের করেন, মন্ডলকে আমার কাছে রানিং বছর আছে। স্যার, বিপ্লব কুমার মন্ডলকে 32 অসংখ্য 33। ধন্যবাদ দিচ্ছি স্যার। আর এই ধন্যবাদ বিষয়ে শুধু হবে না, এটা কোনো ধন্যবাদের কাজ না বাবু, স্যার, এটা কোনো ধন্যবাদের কাজ নয়। শুধু তাই না, ইনি এর সঙ্গে একটি কার্ডও দিয়েছে, মানে এখানে তো প্লাস্টিক একটি কার্ড দিয়েছে, সে কার্ডটি আমি বিপ্লব কুমার মন্ডলকে আমি পরামর্শ দিব যে যে কার্ডটি দেখেন, যে অনেকে সিম্বল দেখে বুঝবে না, তার জন্য একটি কার্ড তৈরি করে দিয়েছেন। এই কার্ডটি এই যে এই প্লাস্টিক কার্ড, যেটি বইয়ের ভিতর দিয়ে রেখেছে, কেউ যাতে এর স্ফুট বুঝতে কষ্ট হয়, সে ব্যক্তি এই সিম্বল দেখে তারপরে এফিমেরিসটি ব্যবহার করবে। আর আমি বিপ্লব কুমার মন্ডলকে বলবো, যদি সুযোগ থাকে তাহলে এই কার্ডটি এই জায়গায় প্রিন্ট দিয়ে দিতে, এখানে, মানে কার্ডটি মানুষ হারিয়ে ফেলবে। কভারের এই পিছনে যদি আমরা এখানে লাগিয়ে দিই, মানে প্রিন্টটা করে দিই, তাহলে প্রিন্ট করে দিলে ওই সিম্বলটা এখানেই গাঁথা থাকবে, আর হারাবে না। কিন্তু এই কার্ডটি হারানোর সম্ভাবনা রয়েছে। আমাদের কার্ড লাগবে না, আমরা সিম্বল দেখে বুঝবো, কিন্তু অনেকে সিম্বল দেখে বুঝবে না। তখন এটি যদি সম্ভব হয়, তাহলে এখানে এভাবে দিয়ে দেবেন, পিছনে পাশে বাহ, পাশে আমাদের খারাপ দেখানোর এমন কিছু নেই, এইভাবে দিয়ে দিলে যদি সম্ভব হয়, এটি হচ্ছে আমি বিপ্লব কুমার মন্ডলকে বিশেষভাবে এটি অনুরোধ রাখবো যে এটি করে দেওয়ার জন্য। স্যার, দুইটা বই আমিও নেবো স্যার। ওনাকে বলে দিলাম স্যার আপনার সামনে, ওই 2000 আর থেকে আজকে না সাপোর্ট 2099। গুরুজি আমিও নিব। আর হচ্ছে যে ওনাকে কয়জন স্যার আমিও নেবেন, নিলাম স্যার। 1 সপ্তাহ উনাকে সময় দিতে হবে। যে কয় স্যার পিস নেবেন, যদি 3 পিস নেন,
7,500 টাকা খরচ সহ পাঠাবেন। এখানে কিন্তু যে ওই 7,500 পাঠিয়ে দিলাম, বিকাশের খরচটা পাঠালাম না, হবে না। এমনকি 3টা বই কুরিয়ার করতে মিনিমাম 150 টাকার নিচে কুরিয়ার সম্ভব নয়। দেখুন, হুম। এটা 150 টাকার নিচে কুরিয়ার করা সম্ভব নয়। এটি কিন্তু 150 বিবেচনা রেখে দেড়শো হবে লাগবেই। না ওনার স্যার। কাছে পাঠাবে। স্যার এই বইয়ের সাইজ 150 হবে না স্যার, সুন্দরবনে পাঠিয়ে দিলে মিনিমাম 200 টাকা লাগবে মিনিমাম। হ্যাঁ, ওই রকমই লাগবে 150 স্যার। টাকায় সম্ভব হতে পারে, কিন্তু এটা আবার একটা প্যাকেট দিয়ে মোড়াতে হবে, অনেক কিছু ব্যাপার রয়েছে। 200 টাকা দিলে বেশি ভালো। কিন্তু উনি তো লাভ করার জন্য করছেন না, এটা তো করছেন হচ্ছে কিছু স্মৃতি দেওয়ার জন্য। আমি বলেছিলাম প্রত্যেক পেজে আপনার নাম দিয়ে দিতে, উনি তা দিয়ে দিয়েছেন। এবং প্রত্যেক সমান করে পেজে হারে বলুন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সমান সেন্টারের সমান নামও করে দিয়ে একটা দিয়েছেন। একটা আর একটা ভর্তি দেন, আর ভর্তি দেন, কি করে দিন। তো যে নেবেন উনার নাম্বারে যোগাযোগ করবেন আর উনাকে পাঠিয়ে দিয়ে তারপরে উনার কাছ থেকে এটা কালেক্ট করবেন। উনি বলেছেন মিনিমাম 1 সপ্তাহ সময় দিলে উনি এটি দিতে পারবেন, এটি কালকে আমাকে বলেছেন। তো আমরা আসি, স্যার দুটি সাউন্ড পঞ্জিকা বের করেছেন। স্যার সাউন্ডটা কম আসতেছে স্যার। সমান করে সাউন্ড হারে বলুন, সবার ঠিক আছে, আমার আপনার এই এখানে সমস্যা। এর মধ্যে সমান রত্নবাবু করে সাউন্ড ঠিক আছে তো? রত্নবাবু মিউট করেন। সাউন্ড ঠিক আছে স্যার, আপনার সাউন্ড ঠিক আছে। ও, স্যার আমি একটা নেব স্যার, ওই 2000 থেকে 2000 যে পর্যন্ত ওইটা ওই আমি বলি এখানে এই ব্যাপারে গ্রুপে মেসেজ দেওয়া হবে, সবাই কমেন্ট করবেন কে কে নিবেন, আমি মেসেজ দিয়ে গ্রুপে দিব। আপনারা কে ঠিক 3টা আছে স্যার। নেবেন বা কে ঠিক আছে। একটা নেবেন, একটা যে নেবেন সে আমার মনে হয় ওই কত 2,000 থেকে 2,099 পর্যন্ত অ্যাডভান্স এইটা নিয়েন। এরপরে তো আর যে একটা নেবেন এরপরে আর আমরা তো আর বাঁচবো না, এইটা নেবেন। জি স্যার, ওইটাই নেব স্যার। বুঝতে 2000 পেরেছেন? থেকে 2099। তো একটা নিলেও সেই অনুযায়ী উনাকে অবশ্যই মানে বিকাশের চার্জ এবং হচ্ছে কুরিয়ার সার্ভিস চার্জ এটি না দিয়ে কথা বলবেন না কেউ। না দিয়ে কেউ ফোন দেবেন বা না দিয়ে ওনাকে মেসেজ দেবেন, এটি আমি প্রত্যাশা করব না। বুঝতে পেরেছেন? গেল। দুটি পঞ্জিকা বের করেছেন। হ্যাঁ গুরুজি করেছি। আচ্ছা, বর্তমান বছরের পঞ্জিকাটা 66 32 নাম্বার পৃষ্ঠায় 33। চলে যান। বর্তমান যে 1433, এটা 66 নাম্বার পৃষ্ঠায় চলে যান। আর অন্যটা কোন সালের বের করেছেন? 32 সালের। 32 32 সাল। 33। 32 সালের ও মনে হয় ওই একই পেজই আছে, চলে যান 66-তে, আমি দেখে নিই। উম তার আগে কি আমাদের একটি ছক তৈরি করে নিই, এটা দেওয়ার আগে একজন একটা জন্ম তারিখ বলেন দ্রুত, খুব দ্রুত, সময় নষ্ট করা যাবে না। 3 তারিখ। 3 তারিখ। একজনের মাস বলুন। 12। 7 মাস। 7 মাস। একজনের সাল বলুন। 1978। 1978। একজনের সময় বলুন। সকাল 10টা। জন্মস্থান ঢাকা। দ্রুত ছক দেন। স্যার সিংহ লগ্ন স্যার, সিংহ লগ্ন। লগ্নে শনি মঙ্গল। ওরে বাবা, শনি কত নাম্বার নক্ষত্রে? শনি আছে 10 নাম্বার নক্ষত্রে মঘায়। 10। মঙ্গল কত? মঙ্গল হচ্ছে 11। 11। তারপরে তারপরে কন্যায় রাহু। কন্যায় রাহু কত নাম্বার নক্ষত্রে? রাহু হচ্ছে 12 নম্বর। 12 নাম্বার। ও, সবাই ছকটা লিখে নেন, সবাই ছকটা বসিয়ে নেন। হ্যাঁ, তারপরে তারপরে স্যার মিনে কেতু। মিনে কেতু। মিনে কেতু হচ্ছে 26 নম্বর। 26 নাম্বার। বৃষতে চন্দ্র। বৃষতে চন্দ্র। 4 নাম্বার। 4 নাম্বার। মিথুনে রবি বৃহস্পতি। মিথুনে রবি কত নাম্বার? রবি আদ্রা 14 শুরু 6 নাম্বার। 6 নাম্বার। বৃহস্পতি। বৃহস্পতি বৃহস্পতি 7 নাম্বার স্যার। 7 নাম্বার।
তারপরে বৃহস্পতি পুনর্বসু তো হ্যাঁ, পুনর্বসু 7। 7। হ্যাঁ, বুধ বুধ হচ্ছে কর্কটে বুধ 8 নাম্বার। কর্কটে বুধ 8 নাম্বার। 8 নাম্বার। শুক্র কর্কটে শুক্র 9 নাম্বার। শুক্র 9 নাম্বার। শেষ। 2 2 4 5 7 8 9, হ্যাঁ হয়ে গেছে। এখানে রাশিটা হচ্ছে কি, বৃষ রাশি, তাই তো? বৃষ রাশি। কাল সর্বদোষপ্রাপ্ত দেবে। আচ্ছা, বৃষ রাশি। তাহলে বৃষ রাশি আমরা 1433-এর বৃষ রাশিটা চলে যাব। মেষ বৃষ চলে যান 50 নাম্বার পৃষ্ঠায়। আর 1432-এ চলে যান। 1432-এর একই নাম্বার পেজই হবে মনে হয়, হ্যাঁ, 50 নাম্বার পৃষ্ঠায়। 1432-এর 50, 1433-এর 50। গেছেন সবাই? হ্যাঁ, গুরুজি। হ্যাঁ, গেছেন। এইবার দেখেন 1433 প্রথমে। 1433-এর 50 নাম্বার পৃষ্ঠার নিচে একেবারে শেষে লেখা রয়েছে শরীর স্বাস্থ্য। শেষের 4 লাইন হচ্ছে শরীর স্বাস্থ্য। এই 4 লাইনই আমি পড়বো। 4 লাইন, আর ডান পাশে 51 নাম্বার পৃষ্ঠা আছে, মানে 1 লাইন, মানে 5 লাইন। তাহলে দেখুন এখানে লেখা রয়েছে বর্ষারম্ভকালে ষষ্ঠে রাহু বৃহস্পতির দৃষ্টি ও ষষ্ঠপতি শুক্রাচার্যের প্রভাবে। তাহলে বৃষ রাশির ষষ্ঠ কই, 2 3 4 5 6, ষষ্ঠে রাহুর দৃষ্টি। দেখেন গোচরে কি ষষ্ঠে রাহুর দৃষ্টি আছে? দেখেন তো, দেখেন প্রথমলে বর্ষারম্ভকালে আছে তো। ষষ্ঠে রাহু বৃহস্পতির দৃষ্টি। বর্ষারম্ভকালে ষষ্ঠে রাহু বৃহস্পতির দৃষ্টি আছে না? এই বৃহস্পতির পঞ্চম, রাহুর পঞ্চম দৃষ্টি আছে না? জি স্যার। আছে, স্যার আছে। জি স্যার। আছে। আছে স্যার। কি বললেন? আছে, ষষ্ঠে দৃষ্টি আছে। আছে স্যার। জি ওকে। আছে। এইবার হচ্ছে রাহুল। শুক্রাচার্যের ও ষষ্ঠপতি শুক্রাচার্যের প্রভাবে। তাহলে ষষ্ঠপতি শুক্র, তাই তো? জি স্যার। শুক্রাচার্যের রাষ্ট্রপতি গুরু। প্রভাবে ডায়াবেটিস, তার রোগ হবে কি? 1433 সালে ডায়াবেটিস হবে, হজম শক্তির গোলমাল হবে, কিডনি ধাতুগত রোগ হবে, যৌন রোগ হবে, হার্নিয়া হবে, রক্তদুষ্ট পীড়া হবে, নারী জাতির মেয়েলি রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেবে। সেই সঙ্গে ছোটখাটো অস্ত্রোপচারের সম্ভাবনা অনুলোপ নয়। এবছর রাহু শনির কুপ্রভাবে। শনি কোথায় থাকবে? শনি দেখেন রাশির একাদশে থাকবে। শনি রাশির একাদশে, মানে শনি এখানে আছে, এই যে 26 নম্বর নক্ষত্র, এখানেই পুরা বছর থাকবে। শনির কোনো গোচর নেই এবছর। রাহু শনির কুপ্রভাবে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রু জল ঝরতে পারে। এমনকি জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা হবে না। উচ্চ চিকিৎসার্থে বিদেশ নেওয়ার প্রয়োজন পড়তে পারে। পিতা মাতা ও সন্তানদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। বুঝলেন? কি বুঝলেন পরে বোঝাচ্ছি। এইবার চলে যান 1432। 1432-এ কি লেখা রয়েছে? ষষ্ঠপতি শুক্রাচার্যের অশুভ প্রভাব। ওখানে কিন্তু রাহু বৃহস্পতির দৃষ্টি নেই, দেখেন। সেই সঙ্গে সেই সঙ্গে হয়ে গেছে, সেই সঙ্গে 14ই আষাঢ় থেকে রাহুর দৃষ্টিতে। 14 আষাঢ় থেকে হচ্ছে রাহু এই কুম্ভে গেছে। 32 সালে 14ই আষাঢ় দেখেন রাহুর গোচর। 14ই আষাঢ় একটু দেখে আসেন। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই যে আষাঢ়, এই যে আষাঢ়ের 14 তারিখ দেখেন 364 পৃষ্ঠায় এই যে রাহু কেতুর গোচর। 32 সাল, 1432। 1432-এ 14ই আষাঢ় দেখেন রাহু গোচর করেছে। দেখেছেন? দেখেছেন? ওকে। তাহলে কি লিখেছে? 14ই আষাঢ় থেকে রাহুর দৃষ্টিতে এনার রোগ হবে মস্তিষ্কের গোলযোগ, ডায়াবেটিস, কিডনি ধাতুগত রোগ, চর্ম যৌন রোগ, রক্তদুষ্ট পীড়া, উচ্চ নিম্ন রক্তচাপ প্রভৃতিতে কষ্টভোগ, এমনকি ছোটখাটো অস্ত্রোপচার জনিত কারণে একাধিকবার হাসপাতালে চক্কর কাটতে হবে। সেই সঙ্গে ভ্রাতা ভগ্নী পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ তো হবেই।
এমনকি এদের মধ্যকার কে মিউট, ওখানে আবার শব্দ করে কি, এ শিখার ইচ্ছা নেই মনে হয়। বললাম না আমার মন আছে আজকে, আপনাদের মন আছে কিনা? এদের মধ্যকার কোন সদস্যের জীবনাবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে, সন্তানদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা। এই জিনিসটি লেখা হয়েছে কিসের উপরে ভিত্তি করে লেখা হয়েছে? অনুধাবন করুন। বৃষ রাশির 1432 সাল এক ধরনের লেখা আছে, সব রাশির তো এক রোগ লেখা হয়নি। বলা হচ্ছে কেন এটি আপনাদের দেখানো হলো, আমরা জানি যে এই রাশির এই রোগ হবে, এটা আমরা কিন্তু জানি। জানেন না? আপনারা জানেন না মেষ রাশির রোগ কি, বৃষ রাশির রোগ কি, মিথুন রাশির রোগ কি, এটা তো জানেন। কিন্তু কোন বছর কোন রোগ হবে, কোন সময় কোন রোগ হবে, এর ডিটেলসটা ধরেন এই 4 লাইনের মধ্যে কি 1 বছরের ডিটেলস দেওয়া সম্ভব? সম্ভব কিনা আগে বলেন, সম্ভব কিনা? সম্ভব না স্যার। তখন কি করতে হয়? এই 4 লাইনকে যদি আমি 40 লাইনে রূপান্তর করতে পারি, যে আমার প্রতি মাসে চন্দ্র একবার প্রদক্ষিণ করতেছে রাশিচক্র, প্রতি মাসে রবি এক একটা রাশি অতিক্রম করছে, শুক্র 28 দিন অন্তর অতিক্রম করছে, বুধ কিনা 18 দিন অন্তর একটা রাশি অতিক্রম করছে, মঙ্গল 45 দিন অন্তর রাশি অতিক্রম করছে, তারপর শনি 2.5 বছরে করছে, রাহু 1.5 বছরে করছে, কেতু 1.5 বছরে, বৃহস্পতি 1 বছরে করছে, তার ভিতর আবার অতিচার গতিতে যাচ্ছে। তাহলে সেই অনুযায়ী কখন ষষ্ঠে শুভ গ্রহের দৃষ্টি, আর কখন ষষ্ঠে অশুভ গ্রহের দৃষ্টি, কখন ষষ্ঠে অশুভ গ্রহ রোগ সৃষ্টিকারী গ্রহ, কখন রোগ মুক্তকারী গ্রহ, কখন ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব বলছি রোগ বৃদ্ধির জায়গা, তো সেই বৃদ্ধির জায়গায় সেখানে কার অবস্থান, কার দৃষ্টি। তাহলে এটি 365 দিনের একটা নিউজ দিতে গেলে 365 লাইনে লিখলেও রেফারেন্স সহ সম্ভব না। কিন্তু এটি লেখার আগে কিন্তু ওই সূত্র নিয়ে প্রত্যেকটা রাশির এভাবে কিন্তু বলা হয়ে থাকে, লেখা হয়ে থাকে। আমার রাশিফলটা ওই ভাবতে হবে যে হ্যাঁ স্যার ওই মনে হয় যে শুধু লিখেই দেয়, কিন্তু এটি সূত্র ছাড়া, সূত্র প্রয়োগ ছাড়া একটি কথাও লেখা হয় না। তাহলে আপনারা কি সূত্র প্রয়োগ করে লিখবেন নাকি সূত্র ছাড়া রাশি অনুপাতে রোগ লিখবেন? এবার বুঝুন। তারপরে হচ্ছে আপনারা মেডিকেল অ্যাস্ট্রোলজি শিখবেন কি শিখবেন না সেটি বুঝুন। আমি বলেছি মেডিকেল অ্যাস্ট্রোলজির সাথে আমাদের সম্পৃক্ত রয়েছে মান্ডেন অ্যাস্ট্রোলজি, কারণ রোগটা কোন দিক থেকে আসবে। রোগ আমার যদি আগের দিক থেকে আসে, সেটা কোন দিক থেকে, সেটা পূর্ব না পশ্চিম না উত্তর না দক্ষিণ, শরীরের ডান পাশ না বাম পাশ না সামনে পাশ না পিছন পাশ, আমি পড়ে যে থুতনি ভাঙবো না পড়ে যে মাথার পিছন পাশে আঘাত খাবো, পড়ে যে ডান হাত ভাঙবো না পড়ে যে বাম হাত ভাঙবো, কোন অঙ্গে আঘাত লাগবে, শুধু কালপুরুষ দিয়ে, কালপুরুষের অঙ্গ বিভাগ দিয়ে আর রোগের নাম দিয়ে আর রোগের বিশ্লেষণ দিয়ে মেডিকেল অ্যাস্ট্রোলজি সম্ভব নয়। তাহলে এটি কোথা থেকে শিখলাম, আর কোথা থেকে আপনাদের দেব, আর কোথা থেকে নেবে, কিভাবে নেবে? আমি তো বললাম 12টি ক্লাস লাগবে এর জন্য। 12টি ক্লাস লাগবে একটানা মানডেন, আর 12টি ক্লাস লাগবে একটানা মেডিকেল। এক সাইড হবে মানডেন, 1.5 ঘন্টা মানডেন, 1.5 ঘন্টা মেডিকেল। এভাবে যদি 24টা ক্লাস যাওয়া যায়, তাহলে কিছুটা করে খেতে পারবেন। এমনিও পারবেন, কিন্তু আমার মতো ওই ইসরে পাকা হতে হবে, নিজে নিজে গবেষণা করে বের করার সেই মানসিকতা থাকলেও পারবেন। সেটি মন দিয়ে করতে হবে, ওই বিপ্লব কে মন্ডলের মতো মন দিয়ে করতে হবে, অর্থ দিয়ে নয়। অর্থ আর সময়ের দিকে তাকালে এটি আর পাওয়া যাবে না। গতকালকে খুব কষ্ট লেগেছে, আমি নীরজ স্যারের সাথে আলোচনা করেছি যে আমাদের ভর্তি বিজ্ঞাপনে ম্যাক্সিমাম লোকে ফোন দিয়ে বলছে টাকা একটু কমানো যায় না। আচ্ছা, 1 বছরে 60টি ক্লাস দিয়ে 15,000 টাকা আমরা নিচ্ছি কোর্স ফি, তার জন্য 5 জন অবৈতনিক, 5 জন অর্ধবৈতনিক ইত্যাদি ইত্যাদি দিয়ে কে দিচ্ছে কে দিচ্ছে না সেদিকেও খোঁজ রাখছি না। কিন্তু সেদিকে নেই, এই মহান জ্যোতিষশাস্ত্র শিক্ষার ক্ষেত্রে 15,000 টাকা তাদের জন্য এত টাকা এই বাজারে।
তাহলে এই এত টাকা এই বাজারে হলে আমরা তো কোনো বই কিনতেই বলি না। তাহলে আমার জায়গায় হলে, আমার মতো বই কেনা লোক যদি হয়, যেমন এই ঢাকায় এবারও 2000 টাকা দিয়ে ওই কি কৌটিল্যের অর্থশাস্ত্র ওই একটা অনলাইনে অর্ডার দিচ্ছি, 1700 টাকা দাম, সালার বই পাঠিয়ে দিছে 2000 টাকা মূল্য লিখে। এখনো ডেলিভারি ম্যানের সাথে আমি তর্ক করে কি কর, সেটি ওই 2000 টাকা দিয়ে রেখে দিলাম, কারণ বইটি আমার দরকার। ভাবলাম যে একটু পড়ি, যাও কয়েক পেজ পড়েছি, যে কবে পড়ে শেষ করব জানি না। তো আসি আমরা তাহলে রোগ নির্ণয়। এইবার আমাদের কিন্তু দেখতে হবে ওই যে সূত্র প্রয়োগ করেছি, ওই পঞ্জিকায় যেমন সূত্র প্রয়োগ করেছি, এখানে কিন্তু প্রয়োগ করতে হবে। আমার রাশি বৃষ, তাহলে বৃষ রাশির রোগ জানবেন নাকি সিংহ লগ্নের রোগ জানবেন, এটির দরকার আছে না? তাহলে একটু লগ্নে দেখে আসি আমরা এবার, দেখে আসি আমরা বৃষ লগ্নে একই রোগ লিখেছি কিনা, এটা একটু যাচাই করার দরকার আছে না আপনার? যে বৃষ লগ্ন আর বৃষ রাশিতে একই রোগ লিখেছি কিনা যাচাই করার দরকার আছে না? আছে কিন্তু। স্যার আরেকটা বিষয় স্যার, ছোট একটা বিষয় স্যার, যদি অনুমতি দেন। হ্যাঁ। স্যার এখানে বিশ্ব যেটা স্যার দেওয়া, এটা হচ্ছে স্যার সোলার এক্লিপস অনুসারে এই যে 21 এপ্রিল থেকে 20 মে এই হ্যাঁ। তারিখে যারা জন্মগ্রহণ করলো, মানে রবি রাশির অনুসারেই তো স্যার এই রাশিটা স্যার দেয়া। তো সেই আমরা তো হ্যাঁ। স্যার চন্দ্রটা দেখতেছি, এক্ষেত্রে হ্যাঁ। স্যার একটু মানে দুই রকম হয়ে যাবে না ব্যাপারটা স্যার? হবে, ওটা তো সৌর রাশি। জি স্যার। সৌর রাশি তো ওই যে রাশির উপরেই তো দেওয়া রয়েছে আপনার, ওই যে 21 এপ্রিল থেকে 20 মে বৃষ রাশি, ওটা তো সূর্য মতে রাশি। ওই মতে তো আমরা শিখছি না, কারণ এটা কিন্তু ওই প্রথমে ক্লাসেই হয়ে গেছে যে একটি টুইন বেবি 6 মিনিটের ডিফারেন্সে জন্মায়, কিন্তু 1 মাস ধরে মানুষের একরকম ভাগ্য চলতে পারে না। 6 মিনিটের ডিফারেন্সে যদি ভাগ্যের পরিবর্তন হয়, চন্দ্র যদি এক রাশিতে 2.25 দিন থাকে, তার মধ্যে 3টি নক্ষত্রের মানে 4 4 8 আর এক 9টি চরণে বিভক্ত হয়ে যদি 9 রকম হয়, তাহলে 30 দিন ধরে একরকম হতে পারে না, এটি কিন্তু বলা হয়েছে। এইবার একটু বৃষ লগ্নটা দেখে আসেন আমরা। বৃষ, না বৃষ লগ্ন ও না এখানে, হ্যাঁ বৃষ লগ্নটা দেখি। বৃষ লগ্ন কি আছে দেখেন, বৃষ লগ্নের রোগ ব্যাধি তো এর ভিতর খুঁজে পাবো না, এর হলো মাঝখানে একটুখানি লেখা। বৃষ লগ্নের এক লাইন লেখা থাকবে, সেটা হচ্ছে মাঝখানে, আলাদাভাবে তো রোগ লেখা নেই। দূর, এ খুঁজে খুঁজে সময় নষ্ট করবো। উম ধুর, বৃষ লগ্ন, ও এই যে আছে, পেয়েছি। সে হচ্ছে 1 2 3 4 পঞ্চম নাম্বার লাইন। পঞ্চম নাম্বার লাইনে রয়েছে, সেই সঙ্গে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সিজনাল রোগ ব্যাধির সঙ্গে সঙ্গে কথাটা নেই এখানে, নিত্য নতুন ব্যাধি পীড়ার প্রকোপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে তীব্র গতির বাহন, ঘুষ উৎকোচ, নেশা জাতীয় দ্রব্য সেবন, অস্ত্রশস্ত্র বহন থেকে বিরত থাকুন। শত্রু বিরোধী পক্ষেরও আক্রমণ হতে পারে, তারা মামলা ঠুকে দিতে পারে, এমনকি জানমালে ক্ষতি সাধনের চেষ্টা করতে পারে। তাহলে এই যে আহ, শত্রুরা আসতে পারে, বা নেশা জাতীয় দ্রব্যের কারণে তার শরীর খারাপ হতে পারে, তারপর দুর্ঘটনার অপ্রীতিকর ঘটনার কারণে তার শরীরে আঘাত লাগতে পারে, মানে শরীর স্বাস্থ্যের সেন্টেন্সের মধ্যে কিন্তু এটি রয়েছে, এটি বুঝতে হবে। তাহলে বৃষ লগ্নের জন্য কেন এটি লেখা হলো, যে আমার এই দিক থেকে আঘাত আসতে পারে, নেশা করে সে অসুস্থ হতে পারে। যদি বৃষ লগ্ন 1432-এ যায়, তাহলে কি হয়েছে, 1432 ওই লগ্ন, বৃষ লগ্ন, উম এ খুঁজে পাওয়া, আচ্ছা খুঁজে পেয়ে আপনারা দেখে নিয়ে নেন আর কি কর। ও এই যে আছে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিডনি, ডায়াবেটিস, হজম শক্তির গোলমাল, প্রোস্টেট গ্ল্যান্ড, হার্নিয়া, নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব কষ্টদায়ক হবে। ভাই বোনদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদ ওটা আলাদা, তাদের দীর্ঘদিনের সহযোগিতার লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে। দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাবে তীর্থ ভ্রমণের যোগ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে রোগগুলো রয়েছে, এই রোগগুলো লগ্ন সাপেক্ষে যেমন ভিন্ন, রাশি সাপেক্ষেও ভিন্ন, তাহলে তারা মানবে কোনটি, এটিরও একটি প্রশ্ন রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের পরামর্শ দিতে হবে
যে লগ্ন সাপেক্ষে, যেটি জে কে দেব স্যার বলে গেলেন, যে এই লগ্নে, গোচর লগ্নে বা এই গোচর রাশিতে আমাদের অঙ্গে, কালপুরুষের কোন অঙ্গে কি রোগ হতে পারে, এটি জে কে দেব স্যার আপনাদের একটু বলে গেলেন। তো এই অনুযায়ী যে রোগগুলো হবে সে কিন্তু এই প্ল্যানেট অনুযায়ী কিন্তু হবে, সবই প্ল্যানেট অনুযায়ী হবে। ধরে নিন কালপুরুষের অঙ্গ বিভাগে আমাকে বলছে হাঁটুর রোগ হবে, তাহলে হাঁটুতে কি রোগ হবে? হাঁটুতে তো ফোড়া হতে পারে, হাঁটু ভেঙে যেতে পারে, হাঁটুর মধ্যে জেলি নষ্ট হয়ে যেতে পারে, হাঁটুর শিরা কেটে যেতে পারে, অনেক রকম তো হতে পারে। হাঁটুতে তো শুধু একটি রোগ হলে হবে না, তাহলে কোনটি হবে? তাহলে হাঁটু যে অঙ্গ দেখছে, মানে যে গ্রহ দেখছে, সেই গ্রহের সাথে যে গ্রহের কানেকশন তৈরি হয়েছে, তার ফলে হাঁটুর রোগের পরিবর্তন হতে পারে, জঙ্ঘার রোগের পরিবর্তন হতে পারে। এই জন্য রোগের নামের কিন্তু শেষ নেই। এবং মেডিকেল অ্যাস্ট্রোলজি এমন ভাবে সাজিয়েছে, যদিও জিস্ট ছাড়া পাওয়া যায় না, মেডিকেল অ্যাস্ট্রোলজির যে গ্রন্থ পাওয়া যায় সামান্য জিস্ট, ওই জিস্টটুকু দিয়ে যখন মেডিকেল অ্যাস্ট্রোলজি তৈরি হয়েছে, তখন আর এতগুলো রোগ কিন্তু ছিল না। জ্বর হয়েছে, বেশ জ্বর; মাথায় ব্যথা হয়েছে, মাথায় ব্যথা; হাম যক্ষা উপিন কাশি হোক, পেটে ডায়রিয়া, পেট ফোলা, পেট ফাঁপা, এই শেষ। বুঝলেন? মূত্র সংক্রান্ত রোগ, এই শেষ। কিডনির রোগ, এই শেষ। ক্যান্সার রোগ, এই শেষ। মানে সামান্য, ধরেন সর্বোচ্চ হয়তো 200 রোগের বর্ণনা পাবেন আজ থেকে যদি 100-200 বছর আগের কোনো গ্রন্থ দেখেন, তো এর বেশি আর কিন্তু পাওয়া যাবে না। তাহলে বর্তমান যুগে এই যে রোগকে রোগান্তরিত কিভাবে হচ্ছে তার গবেষণা করে যদি বের করতে হয়, আমরা কিন্তু অঙ্গ বলতে পারবো সহজে। জেকে দেব স্যার যেটি বললেন, এটি অঙ্গ সহজে বলতে পারবো। কালকে আমি কিন্তু অঙ্গ বলতে পেরেছি যে হয় প্রোস্টেট অথবা গলা, এই দুই জায়গায় হবে, এটা বলতে পেরেছি। কিন্তু কোন রোগ হবে সেটি কিন্তু বলতে পারিনি। বুঝতে পেরেছেন কেন পারিনি? কারণ ওই 10 মিনিটের ভাগ্য গণনায় আর ওটা বলা সম্ভব নয়। ওটি তখন কিন্তু পুরো প্ল্যানেট নিয়ে নেচে গিয়ে শান্তিতে বসতে হবে। একটি শিশু, মানে একটি লোকের বংশধর আসবে কিনা, তার সন্তান হচ্ছে না, সন্তান আসবে কিনা, এই সন্তান আসবে কিনা, মানে সন্তান আসলেই কিন্তু এখন ওটাও মেয়েদের শারীরিক অসুস্থতা, অসুস্থতা না? সন্তান গর্ভে ধারণ করছে, এটাও এক ধরনের অসুস্থতা। তাহলে ওই অসুস্থতা, ওটা তো আনন্দের অসুস্থতা। তাহলে আনন্দেরও অসুস্থ হয়, আর কষ্টের অসুস্থ তো আছেই। তাহলে আনন্দের অসুস্থ কোন সময় হবে, কখন না নতুন শিশু আসবে, সেটি কিন্তু বুঝতে হবে। জেকে দেব স্যার, নীরজ স্যারের আগে একটু কথা শুনে আসবো নাকি আমাদের রোগ ব্যাধি সম্পর্কে? নীরজ স্যার, আপনি একটু কিছু আচ্ছা বলেন। স্যার, আমি নিজে রোগে আক্রান্ত স্যার। আজকে আমি শুনি স্যার আজকে। আচ্ছা, জেকে দেব স্যার, তাহলে এই প্ল্যানেটে লগ্ন অনুযায়ী ষষ্ঠে ওনরা কি রোগ দেখবে, আর রাশি অনুযায়ী ষষ্ঠে কি রোগ দেখবে, এই ব্যাপারগুলোতে কানেকশন গুলো একটু ওনাদেরকে আগে বোঝায় দেন, তারপরে আমি দেখতেছি। যেমন স্যার ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ পীড়া দেখব। হ্যাঁ, এখন ষষ্ঠ ভাবে হচ্ছে স্যার রাহুর নবম দৃষ্টি সম্ভবত আছে স্যার। হ্যাঁ, রাহুর নবম দৃষ্টি আছে। আর আছে স্যার হচ্ছে আহ, লগ্ন থেকে এইটা বলবেন, এইটা এইটা এটা। এটাই স্যার। আহ, আমি বলছি স্যার ষষ্ঠ ভাবে এখানে রাহুর নবম দৃষ্টি আছে স্যার। মানে এই কই নবম দৃষ্টি কই, এই মানে যে রাশি রাহু থেকে স্যার এখানে বলছেন না লগ্ন থেকে? রাহু স্যার দ্বিতীয় বসে নবম, ষষ্ঠে নবম দৃষ্টি দিচ্ছে স্যার। রাহু দ্বিতীয় বসে 2 3 4 5 6, হ্যাঁ নবমী দৃষ্টি দিচ্ছে। আর না স্যার, ষষ্ঠে তার ষষ্ঠে স্যার, নবম ষষ্ঠে দৃষ্টি নবম দিচ্ছে। দৃষ্টি হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাইলে হ্যাঁ রোগ ভাবটা পীড়িত হলো স্যার, মানে ব্যক্তির রোগ হবে। হ্যাঁ হ্যাঁ। হুম এবার প্রশ্ন হচ্ছে রোগ হলে কি রোগ হবে। এখন রোগ হলে স্যার, যেমন তার লগ্ন হচ্ছে পীড়িত, শনি এবং মঙ্গল দ্বারা পীড়িত স্যার, শাপিত যুগ। তার মানে দেহের মধ্যে শনি এবং মঙ্গল, এই রোগকারক গ্রহ বৈশা মঙ্গলের সাথে যুক্ত হইয়া আপনার হচ্ছে এটাকে আরো বৃদ্ধি করে দিল রোগের সম্ভাবনাটা। তার দেহ দেহ রোগ দ্বারা পীড়িত হবে স্যার। এখন কি পীড়িত দেবেন, লগ্নটাকে মস্তিষ্ক নির্দেশ করে। তো হুম মস্তিষ্কে কিন্তু স্যার শনি মঙ্গলের একটা পীড়া থাকবে। মস্তিষ্কে যা যা হতে পারে শনি মঙ্গল জনিত কারণে, সেটা হতে পারে। এবার হচ্ছে
লগ্ন যেহেতু দেহকে রিপ্রেজেন্ট করে, তার দেহের রূপ থাকবে। এখন আমরা হচ্ছে দেখবো যে অ্যাকচুয়ালি তার কোন জায়গায় রোগী আর রয়েছে এখানে স্যার। একটু যুক্ত করে যান যে লগ্নে শনি হচ্ছে, শনির রোগ আমরা কিন্তু বলেছি যে শনি একটু দীর্ঘস্থায়ী ক্রনিক রোগগুলো দেয়। আর মঙ্গল হচ্ছে আমাদের ওই ঘাত প্রতিঘাত, দুর্ঘটনা, অপারেশন, হঠাৎ রোগ এগুলো দেয়। সেগুলো লগ্নে যেহেতু রয়েছে সেগুলো একটু হবে। এগুলো এইভাবে একটু বলে যান। হ্যাঁ। স্যার লগ্ন ভাবটা হচ্ছে স্যার আপনার সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে আপার মানে কালপুরুষ রাশি চক্রের আপার পেটকে আপনার নির্দেশ করে, আপার বেলিকে নির্দেশ করে। ঠিক আছে স্যার। আর ষষ্ঠ ভাব হচ্ছে যেটা আমাদের পীড়িত ভাব আছে মানে রোগের যে জায়গা, এটা হচ্ছে আমাদের হচ্ছে স্যার দশম ভাব। তো এটা আমাদের ওই হাঁটুকে নির্দেশ করে। তো এখন যেহেতু তার দেহটাই পীড়িত হয়ে গেছে, কাজে তার আপার বিলিতে মঙ্গল এখানে বসে আছে। মঙ্গল তো জঠরাগ্নিকে ক্ষতিগ্রস্ত করে ফেলে, লিভারকে ক্ষতিগ্রস্ত করে, হার্টকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু হার্টের জায়গায় বসে নেই যেহেতু, কিন্তু লিভারের জায়গায় বসে আছে। তো শনি মঙ্গল তাকে কিন্তু লিভার সিরোসিসের ব্যাপার ঘটাই দিতে পারে তার দেহে স্যার। এই ব্যাপারটা কিন্তু ঘটে দিতে পারে। কারণ ষষ্ঠ ভাব তো আপনার পীড়িত যেহেতু আছে, রাহু দৃষ্টি দিচ্ছে। আপনার ষষ্ঠ ভাবটাও তো স্যার আমাদের উদরকে নির্দেশ করে স্যার। তো তার হচ্ছে রাশিচক্র এবং কালপুরুষ রাশি দুটোটা নির্দেশ করছে তার উদর পীড়িত হবে, এবং সেটা তার লিভার পীড়িত হইতে পারে স্যার। লিভার সিরোসিস তার হতে পারে স্যার। একটা ভয় কিন্তু তার থেকে যেতে পারে স্যার। স্যার তাছাড়া আমি একটা আরেকটু যুক্ত প্রশ্ন, করে দেন যে এর অষ্টম ভাব রোগ প্রবৃদ্ধির জায়গায় কিনা কেতু, হ্যাঁ স্যার। আর প্রবৃদ্ধির অধিপতি বৃহস্পতি কিনা এই লগ্নের একাদশে একাদশ। আমার যে প্রত্যাশা বা আমার যে বৃদ্ধি সেই জায়গায় কিন্তু রয়েছে আমার চাওয়া পাওয়া। তাহলে আমার চাওয়া পাওয়া কেউ কি রোগ চায়? বৃহস্পতি না তো স্যার। বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। নক্ষত্রে বসে থেকে সে কোন রকমে অষ্টম ভাবে দৃষ্টি দেয়নি, বা অষ্টম পতি গিয়ে দ্বাদশে অবস্থান করছে সিংহ লগ্নের ক্ষেত্রে। তাহলে লগ্নটি সিংহ, যেখানে কিনা বৃহস্পতি শুভকারক। তাহলে সে যদি বৃহস্পতির নক্ষত্রে একাদশ ভাবে থাকে তাহলে ওই রোগটা কি বাড়াবে না রোগটা কমাবে? স্যার বৃহস্পতি একই সাথে পঞ্চম পতি এবং অষ্টম পতি স্যার। হ্যাঁ, যেহেতু পঞ্চম পতি এবং অষ্টম পতি স্যার, রোগটাকে প্রথমে বৃদ্ধি করবে স্যার। পঞ্চম এবং অষ্টমের কানেকশনে তো স্যার অপারেশন হয়। আর এখানে কেতু যেহেতু স্যার অষ্টমে বসে আছে, কেতু হচ্ছে স্যার মানে গুপ্তর কারক, যেহেতু স্যার গোপনীয়তার কারক হচ্ছে কেতু। তো অষ্টম হচ্ছে তার ডিপ মানে তার যে অসুস্থতা হবে, ডিপ কোনো একটা অসুস্থতা হবে শরীরের অভ্যন্তরে, সেটা স্যার অপারেশনের মাধ্যমে কিউর হবে স্যার। একাদশ তাকে সেই কিউরিটি দেবে স্যার, বৃদ্ধি করে তারপর তার মুক্তি দেবে স্যার। লগ্নপতি রবি কিনা সে আবার বৃহস্পতির সঙ্গে আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বসে আছে রাহুর নক্ষত্রে। স্যার রবি তো রোগ মুক্তির কারকই। একাদশে যেহেতু রবি বসে আছে, তার মুক্তি হবে স্যার, রোগ মুক্তি হবে স্যার। এবং পঞ্চমে আবার দৃষ্টি দিচ্ছে যেহেতু স্যার, পঞ্চম কিন্তু ভাবটা সে তো তো স্যার একই। রাহুর নক্ষত্রে বসে আছে। রাহুর নক্ষত্রে বসে থাকলেও স্যার, যেহেতু বৃহস্পতি সংযুক্ত আছে, হুম। বৃহস্পতি সংযুক্ত থাকার কারণে রবি রাহুর নক্ষত্র থেকে পীড়িত হবে না স্যার। কারণ বৃহস্পতি এখানে বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, এবং বৃহস্পতি স্বয়ং তার পঞ্চম ভাব, যেখান থেকে আমরা হচ্ছে আহ, আপনার মুক্তি চিন্তা করি, যেখান থেকে আমরা হচ্ছে সুপরামর্শ সুচিকিৎসা পাই, সেই পঞ্চম ভাবটাকে বৃহস্পতি ভাবপতি ভাবে দৃষ্টি দিয়ে অত্যন্ত শক্তিশালী করে ফেলছে স্যার। সুন্দর। তাহলে এই যে ষষ্ঠ ভাবে যে রাহুর দৃষ্টিতে লিভার সিরোসিস না হয়ে শুধুমাত্র লিভারে জল জমা বা লিভারের ধরেন কোনো ত্রুটি বা লিভারের সামান্য প্রবলেম, এটা বড় জায়গায় না যেয়ে ছোট জায়গায় কি যেতে পারে কিনা? কারণ ষষ্ঠে তো বসে আছে আপনার রবির নক্ষত্র উত্তরাষাঢ়া, হ্যাঁ স্যার। ষষ্ঠে বসে আছে শ্রবণা নক্ষত্র চন্দ্রের, ষষ্ঠে বসে আছে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের। তাহলে লিভার সিরোসিস এত বড় একটা জায়গায় না যে লিভার সংক্রান্ত সামান্য কিছু হতে পারে কিনা? স্যার সেটা হতে পারে, কিন্তু স্যার যেহেতু ধনিষ্ঠা নক্ষত্রের উপস্থিতি আছে, সেহেতু লেবার এফেক্ট একটা হতেই পারে স্যার। আর দ্বাদশ ভাব মানে চন্দ্রের নক্ষত্র শ্রবণ নক্ষত্র যেহেতু আছে স্যার, কাজে স্যার হাসপাতালে ভর্তি বিদেশি চিকিৎসার একটা ব্যাপার আছে স্যার। আর রবি উত্তরাষাঢ়া নক্ষত্রে যেহেতু বসে আছে স্যার, উত্তরাষাঢ়া নক্ষত্রে বসে থাকার কারণে আপনার হচ্ছে স্যার ওই তার দেহের রূপটা হবে, এটা নির্দেশ করছে স্যার। এটাও তো নির্দেশ করছে। তো যেহেতু স্যার আপনার হচ্ছে ধনিষ্ঠা এবং রবি আহ, উত্তরাষাঢ়া কেন? উত্তরাষাঢ়া তো স্যার রবি নক্ষত্র স্যার। ও, না শনি উত্তরাষাঢ়া রবি শনি নক্ষত্র। শনি উত্তরাষাঢ়ায় বসে ও, আছে, না শনি মঙ্গল উত্তরাষাঢ়া, আচ্ছা আচ্ছা। মঙ্গল। কই শনি উত্তরাষাঢ়া কই? না না না, শনি আমি না তো না, বলছি স্যার এখানে ষষ্ঠভাবে তো উত্তরাষাঢ়া নক্ষত্রের উপস্থিতি আছে ও স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।
এই উত্তরাষাঢ় নক্ষত্র তো ব্যক্তির দেহকে নির্দেশ করছে, কারণ হ্যাঁ, উত্তরাষাঢ় অধিপতি হচ্ছে রবি, লগ্নপতি রবি, কাজে তার দেহকে নির্দেশ করছে স্যার এটা। এখন ওই যেটা বললাম স্যার, এই যে শনি যার লগ্নে বসে আছে স্যার, এই শনি তো মানে ডিলে করে দেয়, যে কোনো অসুস্থতাকে ডিলে করে দেয় বা মানে দীর্ঘস্থায়ী করে দেয়। তো যেহেতু স্যার যদি লিভারের রোগ হয়, ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবে লিভারের রোগ হয়, তাহলে তো সেটা আপনার ডিলে হলে বা মানে বিলম্বিত হলে, প্রলম্বিত হলে তো স্যার সেটা সিরোসিসের পর্যায়ে যেতেও পারে স্যার। এইবার এই লগ্নের যে শনি, গোচরের শনি কিন্তু সে লগ্নের অবস্থান করছে একাদশে, না সরি, লগ্নের অবস্থান করছে অষ্টমে। তাহলে লগ্নের অষ্টমে শনি অবস্থান করছে, ওই যে শনি মঙ্গল বুধ চন্দ্র মিলে লগ্নের অষ্টমে। তাহলে হ্যাঁ লগ্নের স্যার, অষ্টমে রোগ প্রবৃদ্ধির জায়গা, এবছর যদি বলা হয় তাহলে এই রোগটা কি বাড়বে না কমবে? ওখানে রাহুর দ্বাদশ দৃষ্টি আছে। বাড়বে স্যার। বর্তমান প্রেক্ষাপটে ওনার এই রোগটা বাড়বে স্যার, এটা এই প্রভাবটা বেশি হবে স্যার। কারণ হচ্ছে মঙ্গল শনি যুক্ত আছে, শনি এখানে গোচর করতেছে। এই অবস্থায় তো রোগ বাড়বেই স্যার। চন্দ্র যেহেতু রোগ সৃষ্টির কারক, সেও বসে আছে এখানে। এখান থেকেই এবং যদি আমরা তৃতীয় রোগ ভাবে বাড়বে বা কমবে বিচার করে ফেলতে পারি, তাহলে আমাদের দশার মূল্য কোথায় আর ত্রিপাপ চক্রের মূল্য কোথায়? স্যার এখানে একটা কথা আমি বলি স্যার, গত হ্যাঁ। সপ্তাহে আমার হচ্ছে অভিগঞ্জে একটা ক্লায়েন্ট আসছিল স্যার। তো হুম। তার হচ্ছে একটু প্রবলেম আছে, ব্যক্তিগত প্রবলেম। তা আমি তাকে হচ্ছে বলছিলাম যে আপনার হচ্ছে স্পার্ম টেস্ট করুন, স্পার্ম টেস্ট করে আমাকে জানাবেন, এটা 70 থেকে 75% হবে, এর বেশি আপনার হচ্ছে জীবিত শুক্রাণু নাই। তো উনি টেস্ট করে আমাকে জানালো যে 75% শুক্রাণু আছে, এখন আমি কি করবো স্যার? ঠিক আছে। তো আমাকে ভালো। বললো যে আপনি এটা কি করে বুঝলেন যে আমার 75% হবে, অ্যাস্ট্রোলজিটা কি করে বলতে পারে? এবং যে ডাক্তারকে সাথে আলাপ করে বলছে যে আমি স্পার্ম টেস্ট করতে চাই, আপনার হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার আমাকে বলছে যে আমার এটা 70 থেকে 75% হবে। আর ডাক্তারও অবাক, ডাক্তারও আমাকে ফোন দিছে যে আপনি কি করে বুঝলেন যে তার 75% হতে পারে, 70 থেকে 75% মানে স্পার্ম থাকতে, জীবিত থাকতে পারে তার ইয়াতে। তো এই বিষয়টা খুবই হলো আর কি স্যার। তো ফলে দেখেন, আমি বলি যে আপনারা যে ওই যারা এখানে টক শোতে প্রশ্ন করবেন, এইরকম যদি প্রশ্ন করা যায় তাহলে কিন্তু দেখবেন যে সেটা সমাদৃত হবে, শিক্ষণীয় হবে। যেমন ধরুন, এখানে যদি আমরা বলি গোচর কিন্তু রাশি থেকে হয়, তো রাশিতে কিনা ওখানে লগ্নে বসে আছে আমার শনি মঙ্গল, ওখানে রাশিতেও বসে আছে শনি মঙ্গল, কিন্তু শনি এখানে দৃষ্টি দিয়েছে অষ্টম ভাবে, তার দশম দৃষ্টি দিয়েছে, দ্বাদশ একাদশ দশম অষ্টম ভাবে তার দশম দৃষ্টি দিয়েছে। তাহলে ও প্রবৃদ্ধির জায়গায় কিন্তু দৃষ্টি দিয়েছে। আবার সে কিনা একাদশে ওই লগ্নের, আপনার ওই লগ্নের অষ্টমে বসে থেকে আমার লগ্নের কোন ঘর, এটা পঞ্চম ঘর না? কই রাশি কই? এই হ্যাঁ, রাশির পঞ্চম। অষ্টম, হ্যাঁ। তখন রাশি দিয়ে আমরা দেখবো, তো রাশিটি হচ্ছে আমার বৃষ রাশি, গোচর যখন দেখবো বৃষ রাশি। তো এটিকে একটু কোল দেই, না দিলে আমাদের বুঝতে কষ্ট হবে। তো গোচর যখন আমরা দেখবো তখন রোগ প্রবৃদ্ধি এবছর হবে কিনা, বা এবছর বা এই সময় হবে কিনা, রোগ আগে নির্ণয় করব আমরা এখানে লগ্ন থেকে, যে কোন রোগটা হতে পারে। কিন্তু এই বছর আমার রোগটা কি হবে সেটি কিন্তু আমরা ওই গোচর থেকে দাও, কি কি রোগ আমার এই বছর হতে পারে, বা এই বছর বা এই মাস বা এই সময় এই সপ্তাহে, ওই যে সাপ্তাহিক দৈনিক সাপ্তাহিক মাসিক যে রাশিফলের যে ক্লাস করলেন, কেন করলেন, ওটিও কিন্তু এর সাথে যুক্ত হবে। তাহলে মেডিকেল অ্যাস্ট্রোলজি যদি এত দিক যুক্ত হয়, তাহলে কি হবে? যখন নবতারা চক্রে আপনার জন্ম, সম্পদ, ক্ষেম, প্রত্যারী, সাধক, বদ, মিত্র, অতিমিত্র, তো এই যে ধরেন বদ নক্ষত্র বা প্রত্যারী নক্ষত্রে যখন যাবে, তখন সেটি কি হবে? আবার ত্রিপাপ চক্রে যখন তিনটি পাপ চক্র, পাপ গ্রহ এক লেভেলে থাকবে, তখন ওই রোগটি ওই বছরে, মানে এত বছর বয়সে, ওটা তো বয়স বলবে, তাহলে সেই বয়সে কোন কোন রোগগুলো আঘাত করতে পারে, সে জায়গায়ও নজর দিতে হবে। তাহলে এত নজর দিয়ে কি আদৌ সম্ভব? আর আমি বলবো সম্ভব, অসম্ভবের এমন কিছু নেই। তখন আমরা রাশি থেকে দেখবো যে আমার রাশিটা হচ্ছে বৃষ রাশি, তো বৃষ রাশির আমার একাদশে শনি বসে রয়েছে, তো ওখানে বৃষ লগ্ন যেহেতু একই জায়গায় ওখানে নাম্বার করা রয়েছে, তখন ওই নাম্বারটাই দেখলে হবে।
তো অষ্টম ভাবে সে শনি দৃষ্টি দিল। অষ্টম ভাবে তো বৃহস্পতিও দৃষ্টি দিয়েছে, কিন্তু বৃহস্পতি দৃষ্টি তো আগামী 17ই মে থেকে চলে যাবে। তাহলে চলে যাবে তো বৃহস্পতি এখন দৃষ্টি দিয়েছে, তাহলে বৃহস্পতির যেমন দৃষ্টি রয়েছে শনিরও দৃষ্টি রয়েছে, তাহলে ঘরটি বৃহস্পতির, তাহলে বৃহস্পতির দৃষ্টিটা বেশি প্রতিফলিত হবে। বৃহস্পতি স্বয়ং বৃহস্পতির নক্ষত্রে বসে থেকে দৃষ্টি দিয়েছে, আর শনি যে বৃহস্পতির গৃহে অবস্থান করছে, তাহলে শনির প্রকোপটা কমবে, তাহলে রোগের যন্ত্রণাটা কমিয়ে দেবে। কিন্তু কমানোর ক্ষেত্রে আমরা কি বলেছি, যে শনি মঙ্গল রাহু কেতু হচ্ছে রোগ বৃদ্ধিকারক, রোগ দেখবে, আর বৃহস্পতি চন্দ্র শুক্র বুধ এগুলো রোগ কমাবে। তাহলে যদি কমায়, তাহলে এই লগ্নপতি শুক্র দ্বাদশে ব্যস্ত হয়েছে, সে 3 নম্বর নক্ষত্র মানে রবির নক্ষত্রে রয়েছে, রবি পঞ্চমপতি, ওই চতুর্থপতি, সরি চতুর্থপতি, চতুর্থেও রাহুর দৃষ্টি রয়েছে। তাহলে রবি পিছে যে, রবি কিন্তু এখানে আর বর্ধিত করতে পারছে না, সেখানে শুক্র রয়েছে, শুক্র তো রোগ আরোগ্য দেয়, সে লগ্নপতি, সে দ্বাদশে। তাহলে শুক্র এখানে কয়দিন থাকবে, সে তো 3 নম্বর নক্ষত্রে, সে তো মুহূর্তেই চলে আসতেছে, এখানে খুব তাড়াতাড়ি চলে আসতেছে। তাহলে তাড়াতাড়ি চলে আসলে তখন কি হবে, তখন এসে ধরেন শুক্র যখন এখানে আসলো, তখন নয় অষ্টমে দৃষ্টি দিয়ে তার রোগ মুক্তি দিল, তখন তো আবার বৃহস্পতিও সরে আসতেছে, সরে সে কর্কটে চলে আসতেছে। তাহলে এই অবস্থানগুলো আমাদের দৈনন্দিন হিসাবগুলো কত সহজ ভাবে করা যায়, এর কোনো সহজ পদ্ধতি আছে কিনা, আমাদের এটি বের করতে হবে। যারা যারা বের করতে পারবেন তারা চেম্বারে বসে এরকম টুক করে বলে ফেলতে পারবেন, যারা সহজভাবে বের করতে পারবেন না এটাকে ভেঙে, তারা কিন্তু বলতে পারবেন না। এখনকার যুগে তো আপনাদের সফটওয়্যার সহজ হয়ে গেছে। একটা একই বিষয় সঙ্গে কি একটু স্যার, স্যার এই একটা 4টি বিষয় জিনিস। আমি বলছি স্যার, হুম, আমাদের হচ্ছে শিক্ষার্থীরা পদ্ধতিগতভাবে অ্যাস্ট্রোলজিটাকে চর্চা করতে আমি দেখি না স্যার। আহ, খুবই কম, এক দুইজন হয়তো আছে স্যার। পদ্ধতিগতভাবে যদি তারা চর্চা না করে তাহলে স্যার সঠিক বিচারও করতে পারবেন না, সঠিক কথাও বলতে পারবেন না। যা মনে চায় তা যদি বলে দেয় তাইলে তো সমস্যা স্যার। এখানে যে রুলস আমরা শিখাইলাম, রুলস মোতাবেক যখন আপনার যাবে স্যার, তখন 5টা কথা যদি বলতে পারে তাও মানে ক্লায়েন্ট সন্তুষ্ট হবে স্যার। এই 5টা কথাই দেখা গেল 100% সত্য হবে রুলস মোতাবেক যদি বলে। যেমন স্যার, এই যে চক্রা, বাম দিকে যে চক্রা স্যার, যেমন রাহু বসে আছে, একদম শর্ট একটা কথা, সে যদি বলে যে আপনি হচ্ছে জাঙ্ক ফুড কম খায়েন, ঠিক আছে, জাল যুক্ত খাবার কম খায়েন, অন্তত এই কথাটা যদি বলে দিতে পারে তাহলে হচ্ছে ইয়ে হবে। কিন্তু দেখা গেল অনেকেই হচ্ছে এই সামান্য না কথা কেন, না বুধের ঘরে বসে আছে, সে 12 নম্বর নক্ষত্রে মশলা জাতীয় খাবার কম খেতে বলতে পারতেছেন না, এটা বলা হ্যাঁ যায় স্যার, না? জাঙ্ক ফুড করলে